নমস্কার, গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। পড়ে শোনাচ্ছি শ্রীমতী অমলা দেবীর লেখা উপন্যাস সমাপ্তি। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। সকাল বেলা 8টা। বিমলা বউ ভিজা কাপড়ে সব শব্দ করিতে করিতে উঠানে আসিয়া দাঁড়াইল। কক্ষে জল ভরা মাটির কলসি, ভিজা কাপড় আঁট হইয়া গায়ের এখানে সেখানে লাগিয়া আছে। সিক্ত চুলের রাশি ঘাড়ের পাশ দিয়া বুকের উপরে লুটাইতেছে। কপালে কপলে চিবুক প্রান্তে জলবিন্দু মুক্তার মতো টলটল করিতেছে। বিমলা বউ উঠানের মাঝখানে আসিয়া থমকিয়া দাঁড়াইল। উঠানের এক পাশে তাহার মামি শাশুড়ি মাতঙ্গিনী ও বাবুদের ঝি ক্ষীরোদা মুখোমুখি দাঁড়াইয়া কি কথাবার্তা বলিতেছিল। তাহাকে দেখিয়াই চুপ করিয়া গেল। বিমলা তাহাদের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইল। তারপর উঠানে পদচিহ্ন আঁকিয়া আঁকিয়া ঘরের মধ্যে চলিয়া গেল। পাশের ঘরে মাতঙ্গিনীর স্বামী অঘোর টানিয়া টানিয়া কাশিতেছিল। আজীবন কাশরোগে ভুগিয়া দেহ তার জীর্ণ ও শীর্ণ। ছানি পড়িয়া চক্ষু দুইটি দৃষ্টিহীন, কানেও ভালো শুনিতে পায় না, নড়িতে চড়িতে পারে না। সারাদিন নিজস্ব দড়ির খাটিয়াটির উপরে বসিয়া অথবা শুইয়া থাকে আর কাশে। এক পর্ব কাশি শেষ করিয়া ডাক দিল অঘোর, বৌমা, বৌমা, শুনছ? কেহ কোনো জবাব দিল না। আবার কাশি শুরু করিল অঘোর। টানের গলাতেই ডাকিল, বৌমা, বৌমা। মাতঙ্গিনী ধারালো গলায় চিৎকার করিয়া কহিল, বৌমা বৌমা বলে হামলাচ্ছ কেন? কি চাই বলো না। অঘোর কহিল, গলাটা যে শুকিয়ে কাঠ হয়ে গেল, একটু চা। মাতঙ্গিনী ধমকাইয়া কহিল, দুবেলা ভাত জোটে না, চা খাবার স্বাদ, কোথায় পাবে চা? অঘোর কহিল, আছে আছে, বৌমার কাছে। বৌমা কোথায় গেল বলো না, ও বৌমা। বিমলা কাপড় ছাড়িয়া ভিজা কাপড়খানি বাহিরে আনিয়া নিংড়াইল। তারপর উঠানে একটা দড়ির উপর টাঙাইতে লাগিল। মাতঙ্গিনী হাঁকিয়া কহিল, ও বৌমা, শুনছ? বিমলা তখন শুনিতে পায় নাই, এমনই ভাবে কাপড়টা এদিক ওদিক টানিয়া ভালো করিয়া মেলিয়া দিতে লাগিল। মাতঙ্গিনী কহিল, কালা হয়েছ নাকি বৌমা, শুনতে পাচ্ছ না? বিমলা কহিল, পাবো না কেন, বলুন না কি শুনতে হবে। বাবুদের বাড়ি থেকে ডাকতে এসেছে যে, কাল না হয় শরীর খারাপ ছিল বলে গেলে না। বিমলা কহিল, আজও যেতে পারবো না বলে দিন। ক্ষীরোদা ক্ষণক্ষণ করিয়া কহিল, আজ না গেলে চলবে কেন? কাল বড়গিন্নির মহলে কোনো রকমে চলে গেছে, দিন দিন তো তা হয় না। এক আধজন নয়, ঝি চাকর নিয়ে এতগুলি লোক। অঘোর হাঁক দিল, ও বৌমা, শুনছ? যাচ্ছি মামাবাবু, বলিয়া বিমলা অঘোরের ঘরে ঢুকিয়া পড়িল। অঘোর খাটের উপর উবু হইয়া দুই হাঁটুর মধ্যে মাথা গুঁজিয়া বসিয়াছিল। বিমলা কাছে গিয়া উঁচু গলায় জিজ্ঞাসা করিল, কি বলছেন? অঘোর কহিল, একটু চা করে দিতে পারো, আছে ঘরে? বিমলা কহিল, আছে, চিনি নেই কিন্তু। অঘোর কহিল, তা হোক, নুন দিয়েই করে দাও একটু। বিমলা রান্নাঘরে ঢুকিয়া একটা লোহার হাতা হাতে করিয়া বাহিরে আসিল। ক্ষীরোদা কহিল, যাবে কিনা ঠিক করে বলে দাও বাপু, বেলা হয়ে যাচ্ছে, না যাও তো অন্য ব্যবস্থা করতে হবে। মুখ চোখ ঘুরাইয়া কহিল, তবে এ কথা বলে দিচ্ছি, আজ না গেলে ও বাড়িতে আর ঢুকতে হবে না তোমাকে।
ক্ষীরোদা নাপিতের মেয়ে, বয়স ৩০-এর কাছাকাছি, বাল বিধবা। অল্প বয়স হইতেই বাবুদের বাড়িতে ঝিয়ের কাজ করিতেছে সে। কায় মনোবাক্যে বাবুদের সেবা করিতেছে। এখন সে বড়বাবুর রুগ্না গৃহিণীর খাস দাসী। কথার সুরে নিজের পদমর্যাদা ফুটাইয়া তুলিল সে। বিমলা স্থির দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া কঠিন মুখে কহিল, বলে দিচ্ছি তো, আমি আর কাজ করব না। বলগে বাবুগিন্নিকে অন্য লোক দেখুন তারা। বলিয়া বাহির হইয়া গেল। ক্ষীরোদা স্তম্ভিত হইয়া গেল। বিমলা তাহার মুখের উপর এমন করিয়া সাফ জবাব দিবে সে আশা করে নাই। যাহাদের মাথার চুলটি পর্যন্ত তাহার মনিবের কাছে বাঁধা পড়িয়াছে, তাহার মনিব খাইতে না দিলে যাহাদিগকে দ্বারে দ্বারে ভিক্ষা মাগিয়া বেড়াইতে হইত, এই বাড়িতে থাকিতে না দিলে যাহাদিগকে গাছতলায় আশ্রয় লইতে হইত, তাহাদের বাড়ির বউ হইয়া বিমলার এত অহংকার। তাহারও রূপ যৌবন একদিন ছিল, কিন্তু কোনো দিন বাবু কি গিন্নির সামনে মুখ তুলিয়া টুঁ শব্দটি পর্যন্ত করে নাই। গরিবের আবার তেজ। আপাদ মস্তক জ্বলিয়া উঠিল ক্ষীরোদার। মুখ তোল হাঁড়ি করিয়া ভারী গলায় কহিল, বেশ, তাই বলি গে। বাঁকা হাসি হাসিয়া কহিল, বাবুদের আবার লোকের অভাব। যা খরচ করছেন তোমার বউয়ের পেছনে, তার অর্ধেক খরচ করলে কত ভালো লোক আসবে। ও পাড়ার গাঙ্গুলি বুড়ি তার নাতনির জন্যে কতদিন থেকে ঝোলাঝুলি করছে। তবে তোমার বউটির ছিমছাম চেহারা, রাঁধতে বাড়তে জানে, সহবত ভালো, তাই গিন্নির ওকে পছন্দ। তা যখন যাবেই না, তখন গাঙ্গুলি বুড়ির নাতনিকেই ডেকে আনি গে। মাতঙ্গিনীও মুখরা কম নয়। নাপতিনী মাগির কথার ঢং দেখিয়া তাহারও গা জ্বলিয়া গেল। তবু মেজাজের রাশ টানিতে হইল তাকে। নরম গলায় কহিল, আজকের দিনটা দেখ মা ক্ষীরোদা, কীরকম বেহেব মেয়ে দেখলি তো। দম দম করে পা ফেলে সামনে দিয়ে চলে গেল। আমাকে গেরাজ্জি করে না মোটেই। ওকে একটু মান সম্ভ্রম করে, ওকে দিয়েই বলাবো। ক্ষীরোদা কহিল, আজ রাঁধবে কে তাহলে? মাতঙ্গিনী কহিল, আজ না হয় আমি গিয়ে চালিয়ে দিই। ক্ষীরোদা কহিল, পাগল হয়েছ নাকি? ওই তো তোমার দেহ, নড়তে চড়তেই 4 প্রহর। এত বড় সংসারের যজ্ঞি চালানো কি তোমার কাজ? তাছাড়া তোমার বউ যদি কাজ নাই করে, আমাদের একটা ব্যবস্থা করতে হবে তো। ব্যবস্থা কি তাহা মাতঙ্গিনীর বুঝিতে বাকি নাই। 2 বেলা তাহাদের 2 জনের জন্য ভাত আসে বাবুদের বাড়ি হইতে, তাহা বন্ধ হইয়া যাইবে। এই বাড়ি হইতেও তাহাদের চলিয়া যাইতে হইবে। পৃথিবীতে আপনার বলিতে তাহাদের এমন কেহই নাই। থাকিলেও তাহাদের অবস্থা এমন সচ্ছল নহে যে কেহ এই দুর্দিনে 2 বেলা 2 মুঠা অন্ন দিয়া 2 দিনের জন্যও সাহায্য করিবে, 2 দিনের জন্য মাথা গুঁজিয়া থাকিবার জন্য আশ্রয় দিবে। তখন চলৎশক্তিহীন অন্ধ স্বামীকে লইয়া এই বয়সে যে কি করিবে, কোথায় যাইবে, তাহা এক ভগবান ছাড়া আর কেহ জানে না। মাতঙ্গিনী কাঁদিয়া ফেলিয়া কহিল, ও মেয়ে মানুষ নয় ক্ষীরোদা, রাক্ষুসী। নিজেদের ছেলে মেয়ে ছিল না, ভাগ্নেকেই ছেলের মতো মানুষ করেছিলাম। মানুষ হলো, 2 পয়সা আনতে শিখলে অমনি কোথা থেকে রাক্ষুসী এসে গপ করে গিলে খেয়ে দিলে। তাতেও খিদে মেটেনি রাক্ষুসীর। আমাদের দুজনকে খাবার জন্য নোলা লস লস করছে ওর। বিমলা হাতায় করিয়া আগুন লইয়া আসিল। আসিতেই মাতঙ্গিনী কহিল, হ্যাঁ গা বৌমা, বাবুদের বাড়ির চাকরি করবে না কেন বলো দেখি? কি হলো তোমার? আমরা উপোস দিয়ে মরে যাই, এই কি তোমার ইচ্ছা? বিমলা থামিয়া কহিল, 2 মাস তো করলাম, আর আমি পারবো না। ধারালো কণ্ঠে মাতঙ্গিনী কহিল, কেন পারবে না শুনি? কার কাছে সাহস পেয়েছ যে রাজরানীর মতো মেজাজ তোমার? বিমলা কহিল, আমার শরীর ভালো নেই। মাতঙ্গিনী শ্লেষের স্বরে কহিল, কেন, কি হয়েছে তোমার? বাবুদের বাড়ির ভাত গিলে গতর তো দিন দিন ফুলছে তোমার,
খারাপ তো কিছু দেখছি নে। বিমলা নিরস কণ্ঠে কহিল, খেতে তো আপনিও কসুর করেন না, গতরও আপনার কম নয়, করুন গে আপনি, আমি পারব না। মাতঙ্গিনী বোমার মতো ফাটিয়া উচ্চ কণ্ঠে কহিল, চুপ কর হারামজাদি, মুখের ওপর জবাব দেয় এত বড় বার। আমার বাড়িতে মাথা গুঁজে আছিস মনে নেই? সাত সকলই সকলকে তো খেয়ে বসে আছিস, আমি ঠাঁই না দিলে কোন আঘাটায় মরতিস তার ঠিকানা নেই। অঘোর চিৎকার করিয়া কহিল, ও বৌমা, চা চড়ালে? গলাটা যে শুকিয়ে কাঠ হয়ে গেল। মাতঙ্গিনী হাঁক দিয়া কহিল, চা নয়, তোমার পিণ্ডি চড়াবার ব্যবস্থা করছে। অনেক কষ্টে ভাগ্নেকে মানুষ করেছিলে যে, তার শোধ দেবে না? অঘোর রাগত কণ্ঠে কহিল, ধুমসি নিজে কিছু করবার ক্ষমতা নেই, সব কাজে বাগড়া। ক্ষীরোদার মুখে স্পষ্ট ও বিমলার মুখে অতি ক্ষীণ হাসির আভা খেলিয়া গেল। মাতঙ্গিনীর দেহটি বেঁটে, খাটো ও মোটা, কালো রং, নিতম্বে ও বক্ষে মাংসের স্তূপ, ছোট ছোট হাত পা, টেবো টেবো গাল দুইটি তোবড়াইয়া নাকের গোড়া হইতে ঠোঁটের দুই পাশ দিয়া দুইটি গভীর খাঁজ পড়িয়াছে। মাথায় এক মুঠো চুলে বড়ির মতো ঝুঁটি। একবার ক্ষীরোদার একবার বিমলার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করিয়া মাতঙ্গিনী কহিল, মুখে আগুন তোমার, আমি ছাড়া এতদিন কে করেছে তোমার? বেশ তো, থাকো তোমার রূপসী বউকে নিয়ে, আমি চলে যাব ভাইয়ের কাছে। অঘোর কহিল, ভাই রাজা লবকেষ্ট কিনা, লোকের বাড়িতে হাঁড়ি ঠেলে, নিজে খেতে পায় কিনা ঠিক নেই, বোনকে খাওয়াবে। বিমলা চলিয়া যাইবার উপক্রম করিতেই মাতঙ্গিনী কড়া গলায় কহিল, চলে যাচ্ছ যে, জবাব দিয়ে যাও। বিমলা ভুরু দুইটা কুঁচকাইয়া কহিল, বললাম যে চাকরি করব না। মাতঙ্গিনী কহিল, তোমার বাবা করবে। বিমলা হাসিবার চেষ্টা করিয়া কহিল, বেশ, বাবাকেই ডেকে আনুন গে, আমি করব না। মাতঙ্গিনী হাত মুখ নাড়িয়া কহিল, 100 বার করতে হবে তোমাকে। তোমার স্বামীকে খাইয়ে পরিয়ে মানুষ করেছিলাম আমরা, তার ধার তোমাকে শোধ করতে হবে। বিমলা নিরস কণ্ঠে ধীরে ধীরে কহিল, করেছি তো এতদিন, নিজের গয়না গাঁটি যা ছিল দিয়েছি, স্কুল থেকে যা পেয়েছিলাম দিয়েছি, 2 মাস পরের বাড়িতে দাসীবৃত্তি করেছি, আর আমি পারব না, এবার রেহাই দিন আমায়। মাতঙ্গিনী নীরবে কিছুক্ষণ বিমলার দিকে ড্যাব ড্যাব করিয়া তাকাইয়া রহিল। তারপর ঠোঁটে ঠোঁট চাপিয়া উপরে নিচে মাথা নাড়িয়া কহিল, ও বুঝেছি তোমার মতলব, ওই কায়েত ছোঁড়া তোমাকে এই সব বুদ্ধি দিয়েছে, তাই এত আনাগোনা, এত সলা পরামর্শ। আসুক ছোঁড়া একবার, ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেব। বিমলা কহিল, তা দেবেন বই কি, নতুন কাপড় এনে পরিয়েছে যে। মাতঙ্গিনী কহিল, দরদে মরে যাচ্ছ যে, সে কি ওর বাবার ঘর থেকে দিয়েছে, সরকারের কাপড়? ক্ষীরোদা চোখ মুখ ঘুরাইয়া কহিল, ঠিক বলেছ খুড়ি, ছেলেটা ভারী বজ্জাত, কাজকর্ম নেই, ধর্মের ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, ভদ্রনোকের ছেলে হয়ে ছোট নোকদের সঙ্গে কারবার, বাউরি বাগদিদের ছুঁড়িগুলোকে। বাধা দিয়া বিমলা তীক্ষ্ণ কণ্ঠে কহিল, ক্ষীরোদা, তুমি আর দাঁড়িয়ে আছো কেন? যা বলবার বলে দিয়েছি, বাড়িতে গিয়ে অন্য ব্যবস্থা করতে বলগে। মাতঙ্গিনী কহিল, ওকে আমিই থাকতে বলেছি, তোমাকে না নিয়ে যাবে না ও। বিমলা দৃঢ় কণ্ঠে কহিল, আমি কিছুতেই যাব না। ভদ্রলোকের মেয়ে হয়ে অনেক দূরে গিয়েছি, আর যাবার সাধ্য নেই আমার। ওষ্ঠ ও অধর সংযোগে অবজ্ঞাসূচক ধ্বনি করিয়া মাতঙ্গিনী কহিল, ভদ্রনোক, ভদ্রনোকের মেয়ে হলে ও কথা মুখে আনতে না তুমি। বিমলা বিস্ময়ের স্বরে কহিল, কি এমন কথা মুখে এনেছি আমি? মাতঙ্গিনী কহিল, ওই যে বললে
ঘর ছেড়ে চলে যাবে কায়ের ছোঁড়াটার সঙ্গে? পরম বিস্ময়ে বিমলা কহিল, ওই কথা বললাম আমি? বলেছ বই কি, ক্ষীরোদা নিজের কানে শুনেছে। ক্ষীরোদা ঘাড় নাড়িয়া কহিল, তা তুমি বলেছ বউ? বিমলা উত্তপ্ত স্বরে কহিল, মিথ্যেবাদী তোমরা। মাতঙ্গিনী চিৎকার করিয়া কহিল, কি মিথ্যেবাদী আমরা? মুখ সামলে কথা বলো বৌমা, মুখে কুঠো হয়ে যাবে। ক্ষীরোদা ক্ষণক্ষণ করিয়া কহিল, ক্ষীরি নাপতিনি মিথ্যে কথা বলে? স্বয়ং বেম্মা এসে বললেও কেউ বিশ্বাস করবে না। মুখ লাল করিয়া কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বিমলা কহিল, কায়ের ছেলেটির নাম পর্যন্ত করিনি আমি, তোমরাই ওর কথা তুলেছ। তবে চলেই যাব আমি, এখানে থাকব না। চাকরি যদি করতে হয় তো শহরেই করব। দুই চোখ বড় বড় করিয়া মাতঙ্গিনী কহিল, কি বললে? শহরে চাকরি করতে যাবে? শুনছিস ক্ষীরোদা, শোন কথা। বলিনি তোকে ওর পাখা গজিয়েছে, ও উড়বে? উচ্চ কণ্ঠে হাত নাড়িয়া কহিল, চাকরি নয়, বেউষ্যেগিরি করতে যাবে তুমি। ছোট নোকের মেয়ে, লজ্জা শরমের মাথা একেবারে খেয়েছ? বলতে একটুও বাঁধলো না মুখে? মরো মরো তুমি। বিমলা রান্নাঘরের দিকে যাইবার উপক্রম করিতেই মাতঙ্গিনী কহিল, খবরদার, রান্নাঘরে ঢুকবে না তুমি, বেরিয়ে যাও আমার ঘর থেকে। বাহিরের দরজার দিকে হাত বাড়িয়ে কহিল, বেরিয়ে যাও এখনই। বিমলা বিস্ময়ে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। ক্রোধে অপমানে মুখ সিন্দুরের মতো টকটকে লাল হইয়া উঠিল। একবার কি বলিবার চেষ্টা করিল, তারপর কিছুই না বলিয়া চলিয়া যাইবার উপক্রম করিল। মাতঙ্গিনী কহিল, এক পা নড়বে তো ভাইদের মাথা খাবে তুমি। বিমলা স্থির হইয়া দাঁড়াইল। মাতঙ্গিনী বলিতে লাগিল, আমার ঘরে বাস করে এত বড় বার তোমার? গায়ে মানুষ নেই ভেবেছ? বাবুদের বাড়িতে খবর দিয়ে কাছারির সামনে দাঁড় করিয়ে ছোট নখ দিয়ে জুতো মারাবো তোমাকে। বিমলা এক দৃষ্টিতে মাতঙ্গিনীর মুখের দিকে তাকাইয়া রহিল। মাতঙ্গিনী কহিল, ছুরি তাকাচ্ছে দেখো, যেন কাল সাপিনি। ওই চাউনিতে স্বামীকে খেয়েছে, এরপর আমাদের খাবে। সিঁজরে কানা করে দেব ওই চোখ। বলিয়া ডান হাতের তর্জনী বাড়াইয়া থপথপ করিয়া চলিল বিমলার দিকে। হঠাৎ হোঁচট খাইয়া হুমড়ি দিয়া পড়িল মাতঙ্গিনী। হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। ভাগিনের নাম ধরিয়া ডাকিয়া কহিল, ওরে সাধন রে, দেখে যা বাপ, তোর কালনাগিনী বউ আমাদের মুখে লাথি মেরে কুলে কালি দিতে যাচ্ছে রে। বিমলা রান্নাঘরে চলিয়া গেল, একবার ফিরিয়াও তাকাইল না। ক্ষীরোদা হাসি চাপিতে চাপিতে মাতঙ্গিনীর কাছে আসিয়া তাহাকে উঠাইয়া বসাইল। এমন সময়ে ঠক ঠক করিয়া লাঠি ঠুকিতে ঠুকিতে প্রসারিত বাম করতল কপালের উপর লম্বভাবে রাখিয়া দৃষ্টিহীন চোখ দুইটা যতদূর সম্ভব প্রসারিত করিয়া এদিক ওদিক চাহিতে চাহিতে আসিল অঘোর। উৎকণ্ঠিত স্বরে কহিল, কি হলো, কি হলো তোমার? দিন রাত ঝগড়া। বৌমা কোথায়? বৌমা? মাতঙ্গিনী অশ্রুজড়িত কণ্ঠে কহিল, মরেছে তোমার বৌমা। অঘোর কহিল, কি মেরেছে তোমাকে বৌমা? কই সে? ক্ষীরোদাকে বিমলা ভাবিয়া কহিল, সকাল থেকে 10 বার বললাম চা করো, তা না করে কোঁদল শুরু করেছ। কি মনে করেছ তুমি শাশুড়িকে মারো? এতবার তোমার? মাতঙ্গিনী অশ্রু সংবরণ করিয়া কহিল, কাকে কি বলছো? ও বৌমা নয়, বাবুদের ঝি ক্ষীরোদা। অঘোর বিরক্ত হইয়া কহিল, ক্ষীরোদা কিসের জন্য এসে বসে আছে? বৌমা কই? ক্ষীরোদা উঠিয়া দাঁড়াইয়া অঘোরের কানের কাছে মুখ লইয়া গিয়া চেঁচাইয়া কহিল, বউকে ডাকতে এসেছি, সকালে কাজে যায় নাই যে। অঘোর চোখ দুইটি বার কয়েক মিটমিট করিয়া কহিল, কাজে যায়নি কেন? কি হয়েছে বৌমার?
মাতঙ্গিনী ধর্মর করিয়া উঠিয়া কহিল, তোমার বউয়ের পাখা গজিয়েছে, উড়বে এবার। ক্ষীরোদা বলিল, কাজ করব না বলছে। মাতঙ্গিনী কহিল, ঘর ছেড়ে চলে যাব বলছে। ওই যে কায়েতদের ফটকে আসে, তোমার জন্যে চা আনে, বিড়ি আনে, ওরই সঙ্গে পালিয়ে যাবে বলছে। অঘোর উচ্চকণ্ঠে কহিল, কি বলছো? ফটকে চা আনে বলে পালিয়ে যাবে? কি হলো তার? মাতঙ্গিনী কপালে করাঘাত করিয়া কহিল, আমার মরণ হয় না কেন বল দেখি ক্ষীরোদা। ক্ষীরোদা কহিল, তোমার বৌমা ফটকের সঙ্গে পালিয়ে যাবে। অঘোর দুই ভ্রু কুচকাইয়া শুনিতেছিল, হঠাৎ গর্জন করিয়া উঠিল, কি, বৌমা পালিয়ে যাবে? যাক দেখি, ঠেঙে পা খোঁড়া করে দেবো না। কানে কালা হয়ে গেছি বলে ভাবছে মরে গেছি। ডাক তো তাকে, দেখি একবার। মাতঙ্গিনী কহিল, আমাকে কুকুর বেড়ালের চেয়েও অধম মনে করে। না হলে পড়ে গেলাম, কোথায় পরের মেয়ে এসে ধরলে, আর ও চোখে দেখেও ঠ্যাকার করে চলে গেল। হঠাৎ আকাশের দিকে দুই হাত বাড়াইয়া কহিল, হে চন্দ্র সূর্যি, তোমরা সব দেখছো, অহংকারের যেন পতন হয়, দুটি চক্ষের যেন মাথা খায়। যে গতরের গর্ভে মাটিতে পা পড়ে না, সে গতরে যেন আগুন লাগে। অঘোরকে ঝাঁকানি দিয়া মাতঙ্গিনী কহিল, শুনছ, তুমি ডেকে বলে দাও না। মাথা নাড়িয়া অঘোর কহিল, দেবো বই কি। বোমা, শোনো দেখি একবার। উঠানের এক পাশে রান্নাঘর, ঘর নয় কুঁড়ে, খড়ের চাল, ছোট দরজা, জানালার বালাই নাই। চাল অনেকদিন ছাওয়া হয় নাই। এখানে সেখানে বড় খসিয়া গিয়া কাঠামো বাহির হইয়া গিয়াছে, সেই সব ফাঁক দিয়া ধোঁয়া বাহির হইতেছে। বিমলা উনুন ধরাইয়াছে নিশ্চয়। অঘোর হাঁক দিয়া কহিল, বৌমা, শুনতে পাচ্ছ নাকি? মাতঙ্গিনী কহিল, নবাবের বেটি, গরিবের কথা কানে তুলবে কেন? ক্ষীরোদা রান্নাঘরের দরজার সামনে গিয়া ডাক দিয়া কহিল, ও বউ, এখানে এসো না, তোমার শ্বশুর ডাকছে যে। বিমলা বাহিরে আসিল, ধোঁয়ায় মুখ লাল, চোখে জল। কাছে আসিয়া দাঁড়াইতেই মাতঙ্গিনী অঘোরের শ্রবণ সীমার মধ্যে কণ্ঠস্বর তুলিয়া কহিল, এসেছে, কি বলবে বলছিলে, বলো। অঘোর ক্রুদ্ধ কণ্ঠে কহিল, কোথায় ছিলে এতক্ষণ? এত ডাকাডাকি করছি, কি মনে করেছ? বিমলা কহিল, চা করছিলাম। অঘোর একেবারে নিবিয়া গিয়া কহিল, চা করছিলে? হয়েছে চা? যাও দেখি নিয়ে এসো, গলাটা কাঠ হয়ে গেছে। মাতঙ্গিনী কহিল, মন, চায়ের লালসে গেলেন। কাছে আসিয়া কহিল, চা পরে খেও, আগে যা বলবে বলছিলে বলো না। অঘোর বিরক্তির স্বরে কহিল, জ্বালালে সকাল থেকে এই দুটোতে, বাঁচতে দেবে না আমাকে। সকাল থেকে এক ঢোক চা পড়ল না পেটে। কড়া গলায় বিমলাকে কহিল, বাবুদের বাড়িতে কাজ করতে যাওনি কেন? কাজ না করলে খাবে কি? আমরা খাবো কি? যাও, চাটা করে দিয়ে চলে যাও। বিমলা কহিল, আমি যাব না। অঘোর কান পাতিয়া শুনিয়া কহিল, কি বলছ? ভালো করে বলো না। ক্ষীরোদা কহিল, বলছে যাবে না। অঘোর কহিল, আলবাত যাবে। যতদিন আমরা বাঁচব ততদিন যে এমন করে হোক আমাদের খাওয়াবার দায় তোমার। তোমার শাশুড়িকে আজীবন খাইয়েছি, পড়িয়েছি, তোমার স্বামীকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। সে বেঁচে থাকলে আমাদের খাওয়া পড়ার ভাবনা থাকতো না। তাকেই যখন খেয়ে বসে আছো, তখন আমাদের খাওয়া পড়ার ব্যবস্থা করতে তুমি ধর্মত বাধ্য। না করলে তোমাকে নরকে পৌঁছতে হবে।
লম্বা বক্তৃতা করিয়া অঘোর হাঁপাইতে লাগিল। বিমলা কহিল, মেয়ে মানুষ হয়ে আমি কি করে আপনাদের খাওয়াবো? অঘোর কহিল, যা করছো তাই করে, চাকরি করে। এমন চাকরি তুমি কোথায় পাবে? নগদ 2 টাকা করে মাইনে, তার ওপর খাওয়া, তোমার, আমার, তোমার শাশুড়ির। 3-3টে লোকের খাওয়াতে আজকালকার বাজারে কত খরচ জানো? কারো কান ভাঙানি না শুনে চলে যাও। গাঁয়ের কত মেয়ে ওই চাকরির জন্যে ছুপিয়ে আছে, একবার ছাড়লে আর পাবে না। বিমলা চুপ করিয়া রহিল। ক্ষীরোদা কহিল, কি গো, জবাব দাও। বিমলা কহিল, দিয়েছি তো, কতবার দেব? মাতঙ্গিনী হাত ও মাথা নাড়িয়া কহিল, ভবি ভুলবার নয়, সেই এক কথা। ফটকে ছোঁড়া ওর মাথা একেবারে খেয়ে দিয়েছে, আদায় বস্তু কিছু নেই। ক্ষীরোদা অঘোরকে কহিল, শুনছেন, যাব না বলছে। অঘোর মুখখানা কুঁচকাইয়া কহিল, কি হয়েছে তোমার বলো দেখি, কেন যাবে না? মাতঙ্গিনী ব্যঙ্গের স্বরে কহিল, কি হয়েছে বলো দেখি, পেঁপুল পেকেছে। বিমলা কহিল, বলেছি তো কতদিন, আমাকে অপমান করে বাবু। কাল অপমানের। বলিতে বলিতে কাঁদিয়া ফেলিয়া আঁচলে মুখ ঢাকিল বিমলা। মাতঙ্গিনী ধমকের সুরে কহিল, মুখ সামলে কথা বলো বউ। ভালো লোকের নামে মিথ্যে অপবাদ দিলে জিভ খসে যাবে তোমার। শ্লেষের সুরে কহিল, অপমান করেছে ওকে? ভূপতি রায় মেয়ে মানুষ তো দেখেনি জীবনে, তাই ওর রূপ দেখে বেসামাল হয়ে গেছে। ক্ষীরোদা গালে হাত দিয়া চোখ মুখ ঘুরাইয়া কহিল, ও মা, কি কথা! ভালো লোকের নামে মিথ্যে কুচ্ছে? দণ্ডবৎ তোমাকে, কাজ নাই তোমার কাজ করে, বাবুকে বলি গে। ব্যাকুল স্বরে মাতঙ্গিনী কহিল, যাস না মা ক্ষীরোদা, দাঁড়া। অঘোর কহিল, কে অপমান করেছে? ভূপতি? ঘাড় নাড়িয়া কহিল, বিশ্বাস হয় না। এত মেয়ে মানুষ ও বাড়িতে কাজ করে, কেউ কোনো দিন টু পর্যন্ত করেনি ওর নামে। ক্ষীরোদা ঘাড় নাড়িয়া কহিল, সত্যি? আমি তো এতদিন কাজ করলাম, কোনো দিন একটা বেয়ারা রকমের চাউনি পর্যন্ত দেখিনি বাবুর। মাতঙ্গিনী কহিল, মিথ্যে কথা শুনিস কেন ওর? পেটে পেটে কত বিদ্যে আছে দেখ তোরা। সবাই বলে কেন ঝগড়া হয় দিন রাত, অসৈরণ দেখতে পারি না, তাই হয়। অঘোর ঘাড় নাড়িয়া কহিল, গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও কেউ বিশ্বাস করবে না গায়ে। মাতঙ্গিনী কহিল, এসব ফটকে শিখিয়েছে বুঝলে, এক ফোঁটা ছোঁড়া এই বয়সে এত ফিচলেমি বিদ্যে। অঘোর বলিতে লাগিল, আর যদি অপমান করেই তো সহ্য করতে হবে, বড় লোকেরা অপমান করেই, তাছাড়া জমিদার ওরা। আমার বাপ পিতামহ ওদের বাড়িতে চাকরি করেছে চিরদিন, আমি যতদিন চোখ ছিল চাকরি করেছি। আমাদের অপমান করেনি, সহ্য করেছি মুখ বুজে। তোমাকে যদি অপমান করেই, সহ্য করবে, না হলে খাবে কি, থাকবে কোথায়? জমি জায়গা ঘর বাড়ি সব বাঁধা ওর কাছে। দম লইয়া কহিল, চায়ের জলটা চড়িয়ে এসেছ বোধ হয়, ফুটছে এতক্ষণ, চাটা করে দিয়ে কাজে যাও। একজন বিধবা আসিয়া হাজির হইল, বয়স 60-এর উপর। বাহিরের দরজা হইতেই বক্তৃতা শুরু করিল, কি হলো লো তোদের, অনেকক্ষণ থেকে গলা শুনতে পাচ্ছি যে। বিমলা রান্নাঘরে চলিয়া গেল। বিধবার নাম মোক্ষদা, পাশেই তাহার বাড়ি। মাতঙ্গিনী শখেদে কহিল, আমাদের কথা আর বলো না ঠাকুরজি, বিছুটির গাছ লাগিয়ে গেছে সাধন, তারই জ্বালায় জ্বলে মরছি আমরা। মোক্ষদা ক্ষীরোদাকে কহিল, তুই এখানে, কি হলো লো? ক্ষীরোদা কহিল,
আর বলো না পিসি, বউ কাজে যায়নি, ডাকতে এলাম তো বলে যাব না, বাবু আমাকে অপমান করেছে। মোক্ষদা জিভ কাটিয়া কহিল, ছি ছি, ও কি কথা! ভূপতির মতো ছেলে ভূভারতে হয় না। রাস্তা দিয়ে পেরিয়ে যায় তো কারো মুখের দিকে তাকায় পর্যন্ত না। সেদিন যাচ্ছিল তো 5 বার ডাকতে তবে শুনতে পেলে, বললে, পিসিমা তুমি ডাকছো? এমন করে পিসিমা ডাকে যে শুনে মনে হয় না যে নিজের ভাইপো নয়। তা শোন একটা কথা, বলিয়া ক্ষীরোদাকে একপাশে ডাকিয়া লইয়া যাইতেই মাতঙ্গিনী কহিল, যাস নে ক্ষীরোদা, বউকে সঙ্গে নিয়ে যাবি। মোক্ষদা ফিসফিস করিয়া ক্ষীরোদাকে কহিল, এত 5 কথার দরকার কি? না যায় না যাবে, লোকের ভাবনা কি? আমার নগা শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে, সেখানে ভারী কষ্ট দেয় ওকে দিন রাত, খাটে, খেতে পায় না। ওকেই চাকরিটা করে দে মা, তোর হাতে ধরে বলছি। মেয়েটা সত্যি ভারী ভালো, মুখে কথাটি নেই। মাতঙ্গিনী 2 চোখ ও কান একাগ্র করিয়া ইহাদের দিকে তাকাইয়া রহিল। ভিতরে ভিতরে তাহার অস্থিরতার সীমা রহিল না। বিমলা একটা পিতলের গ্লাসে করিয়া চা আনিয়া অঘোরকে দিল। অঘোর চা খাইতে খাইতে কহিল, এরপর চলে যাও ক্ষীরোদার সঙ্গে। বিমলা কহিল, বাবু যদি নিজে এসে বলে যান যে আর অপমান করব না তো যাব। মাতঙ্গিনী লাফাইয়া উঠিয়া কহিল, বাবু তোমার বাবা জমিদারি প্রজা কি না, তাই তোমার কাছে এসে খত লিখে দিয়ে যাবে। মোক্ষদা কহিল, ওহ কি সাহস! মানির মান্নি করবি বউ? রূপ যৌবন চিরদিন থাকে না। ক্ষীরোদা হেলিয়া দুলিয়া বিমলার কাছে আসিয়া কহিল, বাবুর খুব অপমান করেছ বউ। গলবস্ত্র হইয়া 2 হাত জোর করিয়া কহিল, এরপর ক্ষমা দাও, বাবুকেও পাঠিয়ে দিচ্ছি এখনই। পায়ের কাছে নাক খত দিয়ে ক্ষমা চেয়ে যাবেন এখনই। আবার তেমনি ভাবে চলিয়া মোক্ষদাকে কহিল, চলো পিসি চলো, বলিয়া 2 জনে বাহির হইয়া গেল। মাতঙ্গিনী গলা ফাটাইয়া অঘোরের উদ্দেশ্যে কহিল, শুনছ, চলে গেল ক্ষীরোদা, মুখী ঠাকুরজির মেয়ে নগাকে নিয়ে গেল। এরপর খাবে কি? কাল যদি ঘর থেকে বার করে দেয় দাঁড়াবে কোথায়? বিমলার দিকে তাকাইয়া কহিল, হতভাগী, মনের স্বাদ মিটল তো? বুড়ো শ্বশুর শাশুড়িকে উপোস করিয়ে মেরে খুব ফুর্তি হবে তোমার। তোমাকে বাড়িতে রেখে কী লাভ আমাদের? নিজের পথ তুমি দেখো এবার। বিমলা জবাব না দিয়া চলিয়া গেল। অঘোর চা পান শেষ করিয়া গ্লাসটা নামাইয়া দিয়া কহিল, আচ্ছা বেহেড মেয়ে তুমি, এত করে বললাম কানে গেল না? খাবো কি আজ? কাল তো মুড়ি খেয়ে কাটিয়েছি, আজ ভাত না খেলে মরে যাব যে। এখনই খিদে পেট জ্বলে যাচ্ছে আমার। ও বৌমা, যাও না কাজে, বুড়ো শ্বশুরের মুখের দিকে তাকিয়েও যাও। বেলা 11টা। আষাঢ়ের রৌদ্র ইহার মধ্যেই বেশ কড়া হইয়া উঠিয়াছে। গৃহস্থদের দ্বারে দ্বারে ক্ষুধার্ত ভিক্ষুকদের করুণ প্রার্থনা কানে আসিতেছে, চারিটি ভিক্ষে দাও মা, একটু ফ্যান দাও গিন্নিমা। সঙ্গে সঙ্গে গৃহিণীদের তিরস্কার, যা যা, নিজেরাই খেতে পাচ্ছি না, তোদের চাল দেবে, বাবুদের বাড়ি যা। মাতঙ্গিনী মাঝে মাঝে চিৎকার করিয়া উঠিতেছে, বাপের তুল্য শ্বশুরের কথা কানে তুললে না? এত তেজ! এ তেজ থাকবে না, ভগবান দমন করবেন। দুবেলা দুমুঠো শুধু ভাত, আর কিছু না, তাও সহ্য হলো না গায়ের হতভাগীদের। গরিবের ভাত ভাঙ্গি যারা করলে ভগবান যেন তাদের ব্যবস্থা করেন, ভাতের গেরাস যেন মুখে তুলতে না হয়। অঘোর মাঝে মাঝে চিৎকার করিয়া বলিতেছে, চেঁচাস না মিছি মিছি,
ঘরে ঘটি বাটি কিছু আছে তো বাধা দিয়ে চাল নিয়ে আয়, পেট জ্বলে যাচ্ছে আমার। বাহিরের দরজায় কাহার ডাক শোনা গেল, বৌদিদি। একটি 20-21 বৎসর বয়সের ছেলে বাড়িতে ঢুকল। লম্বা কাহিল চেহারা, শ্যামবর্ণ কৈশোরের কোমল চিক্কণতা এখনও মুখ হইতে মিলাইয়া যায় নাই। আয়ত উজ্জ্বল চোখ, মাথায় রুক্ষ বড় বড় চুল, পরিধানে খদ্দরের কাপড়, গায়ে খদ্দরের পাঞ্জাবি, পা খালি। বাঘিনীর মতো বাহিরে আসিয়া মাতঙ্গিনী হাঁকিয়া কহিল, কে রে? ফটকে বুঝি? কটু উচ্চকণ্ঠে কহিল, বেরিয়ে যা হতভাগা, খবরদার আর এ বাড়িতে আসবি নে বলছি, এলে ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেব। হতভাগা, ছোট লোক হয়ে বামুনের ঘরের বউকে বার করে নিয়ে যাবার চেষ্টা। ফটিক কিছুক্ষণ হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল, তারপর হাসিয়া কহিল, কি হলো খুড়িমা? ন্যাকা, কি হলো খুড়িমা? ও মা, সাধনের কাছে পড়তো, বাড়ির ছেলের মতো আসে ঘরে, কিছু বলতাম না। এইটুকু ছেলে, পেটে পেটে এত বিদ্যে তোর! ও যে তোর বড় বোনের বয়সী রে। ফটিক গম্ভীর হইয়া কহিল, কি যাতা বলছেন খুড়িমা? কাকা কোথায়? তার জন্যে বিড়ি আর চা এনেছি। বলিয়া পকেট হইতে বান্ডিল 2 বিড়ি ও 1 প্যাকেট চা বাহির করিল। হাত নাড়িয়া মাতঙ্গিনী কহিল, নিয়ে যা তোর চা বিড়ি। ভাতে ধুলো দিয়ে চা বিড়ি খাওয়ানো? বেরো হতভাগা বাড়ি থেকে। এ বাড়িতে আর পা দিস তো তোকে মা কালীর দিব্যি, যাকে মানিস তার দিব্যি। ফটিক কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেল। বিমলা নিজের ঘরের মেঝেতে আঁচল পাতিয়া শুইয়াছিল। দরজায় দাঁড়াইয়া মাতঙ্গিনী কহিল, দিলাম ছোঁড়াকে দূর করে, তোকেও দেবো। কেন থাকতে দেবো তোকে? তুই কে আমার? যদি আমাদের দরদ করতিস, তোরও করতাম। আমাদের মুখের দিকে যখন তাকালি না, তোর মুখের দিকেও তাকাবো না। অঘোরের কাছে গিয়া মাতঙ্গিনী কাঁদিয়া কহিল, শুনছ, ফটকে ছোঁড়া এসেছিল, দূর করে দিলাম। বলে চা বেরিয়ে এনেছি কাকার জন্যে। কাকা! অঘোর কহিল, বিড়ি চা রাখলি না কেন? মাতঙ্গিনী মাথা নাড়িয়া কহিল, ওর দেওয়া চা বিড়ি খাবে তুমি? লজ্জা করবে না? অঘোর গজগজ করিতে লাগিল, যত সব মেয়ে মানুষের বুদ্ধি! বিড়ি চা এনেছিল, ফেরত দিয়ে দিলে। বাঁচতে দেবে না আমাকে। পেটের খিদেই চোঁ চোঁ করছে, 1 কাপ চা খেলেও পেটটা ঠান্ডা হতো। বেলা 3টা। বাগানবাড়ির বারান্দায় জমিদার ভূপতি রায় একটা চেয়ারে বসিয়াছিল। সদ্য দিবানিদ্রা সমাপ্ত করিয়াছে। মুখের ভাব থমথমে, চোখ লাল। বিস্তৃত বাগান, চারিদিকে মেহেদি গাছের ঘন বেড়া। মাঝখানে ছোট একটা দিঘি, নাম রাধাসাগর। রাধারানী ভূপতির পিতামহীর নাম। দিঘির চারিটা পাড়ই সমতল। উত্তর ও দক্ষিণ পাড়ে শান বাঁধানো ঘাট। দক্ষিণ পাড়ে ঘাট হইতে কিছু দূরে চারিদিকে উঁচু দেওয়াল দিয়া ঘেরা গৃহদেবতা বিষ্ণুর মন্দির। পূর্ব ও পশ্চিম পাড়ে বিস্তর আম, লিচু আর নানা ফলের গাছ। উত্তর পাড়ে পাকা একতলা 4 কুঠুরি বাড়ি, সামনে টালির ছাওয়া টানা বারান্দা। একটা কুঠুরিতে কাছারি, আর একটাতে ইউনিয়ন বোর্ডের অফিস, ভূপতি বোর্ডের প্রেসিডেন্ট। আর একটাতে হাকিম হকিম আসিলে থাকেন। আর একটাতে থাকে স্বয়ং ভূপতি। এই ঘরে দিবারাত্র থাকে ভূপতি। এইখানেই স্নানাহার ও দিবারাত্রির শয়নের ব্যবস্থা। কোনো কোনো রাত্রে খেয়াল ও মর্জি হইলে গৃহে গৃহিণীর কক্ষে রাত্রি যাপন করে। ভূপতির বয়স প্রায় 35। বেঁটে মোটা দেহ, রং ফর্সা, তবে পাড়াগাঁয়ে থাকার দরুন তামাটে রং ধরিয়াছে। গোল ধরনের মুখ, মাথার চুল মোটা ও পুরু, ঘাড়ের দিকটা কামানো, সামনে লম্বা টেরি।
মুখের দাড়ি গোঁফ কড়া দুই মাঝে মাঝে কামায়। হাতে পায়ে বুকে ও পেটে চুলের আধিক্য। ছোট ছোট চোখের উপরে কেশবহুল ভ্রু, মোটা নাক, মুখের ভাব রুক্ষ ও কর্কশ। ভূপতির পরিধানে মিহি ধুতি, গা খালি, কাঁধে ভিজা তোয়ালে, পায়ে চটি জুতা। আষাঢ়ের গুমোট গরমে ভূপতি অবিরত অজস্র ঘামিতেছে ও ভিজা তোয়ালে দিয়া গা মুছিতেছে। মাতঙ্গিনী সামনে আসিয়া দাঁড়াইল। বিরক্ত স্বরে ভূপতি কহিল, কে? মাতঙ্গিনী আরও কাছে সরিয়া আসিয়া কহিল, আমি বাবা, সাধনের মামি। কি দরকার এখানে? মাতঙ্গিনী অনুনয়ের সুরে কহিল, আমাদের ওপর রাগ করো না বাবা, বুড়োর অনুতাপের সীমা নেই, সারাদিন নড়বার চড়বার ক্ষমতা নেই, আমি এলাম তাই। ছেলের মতো তুমি, তোমার কাছে আসতে তো লজ্জা নেই? ভূপতি কহিল, ক্ষীরোদার কাছে সব শুনেছি, অপমান আমার যা হবার হয়েছে, আমার কাছে এলেই তার কি প্রতিকার আছে? বাবা, আমাদের কোনো দোষ নেই, স্বামী স্ত্রীতে 1000বার বলেছি, এখনও বলছি, যা বাবুর পায়ে ধরে ঘ্যামাচে কাজ করগে যা। ভারী বেহেড মেয়ে বাবা, কোনো মতে শুনছে না। ভূপতি কড়া গলায় কহিল, থাক থাক, আমাদের আর দরকার নেই। মুখী বামনির মেয়ে কাজে ঢুকেছে, রান্নাবান্না করে বেশ, বুড়ো হাবড়াও নয়, ওকে দিয়েই চলবে। তা একটা কথা তোমার কর্তাকে বলগে, বাড়ি থেকে উঠে যাবার ব্যবস্থা করতে। কালই গোমস্তাকে জেলায় পাঠাবো নালিশ করতে। সুদে মূলে অনেক টাকা হয়েছে, অনেক দিন অপেক্ষা করেছি, আর পারবো না। মাতঙ্গিনী ভ্যাক করিয়া কাঁদিয়া ফেলিয়া কহিল, আমাদের মেরো না বাবা, কতদিনই বা বাঁচবো আমরা, আমরা মরলে সবই তোমার হবে। কবে কে মরবে এত হিসেব করতে গেলে জমিদারি চলে না। মাতঙ্গিনী 2 হাত জোর করিয়া কহিল, হে বাবা ভূপতি, আমাদের ওপর বিরূপ হইও না বাবা, যেমন দুমুঠো খেতে দিচ্ছ দাও, আর ওই ছুরিটাকে শায়েস্তা করো। ভূপতি মাথা নাড়িয়া কহিল, খেতে টেতে দিতে পারবো না, শায়েস্তা করবারও আমার দরকার নেই। মাতঙ্গিনী কহিল, না বাবা ভূপতি, ও কাজ করো না বাবা, আমরা মরে যাব তাহলে। ভূপতি কহিল, মরবে কেন গো? সরকার লঙ্গরখানা করে দিয়েছে, আমার কাছে ঘ্যানর ঘ্যানর না করে সেখানে যাও। একটু চুপ করিয়া থাকিয়া কহিল, আমার এক কথা, 1 মাসের মধ্যে বাড়ি তোমাদের ছেড়ে দিতে হবে। বাবুদের বেড়ের পাশে একটা পর জমিতে খড়ের চালাঘর তুলিয়া লঙ্গরখানার ব্যবস্থা হইয়াছে। সেখান হইতে সমবেত ক্ষুধার্ত জনতার কোলাহল কানে আসিতে লাগিল। ভূপতি লঙ্গরখানার মালিক, অর্ধেক চাল ডাল সে নিজের অনুগত ও অনুরক্ত লোকদের বিতরণ করে। তাহার দয়া হইলে এইখানেই সে মাতঙ্গিনীকে চাল ডাল দিতে পারে, না হইলে লঙ্গরখানায় গেলেও কেহ তাহাদের বসিতে দিবে না। তাছাড়া ভদ্রঘরের মেয়ে পুরুষ হইয়া লঙ্গরখানায় ছোট লোকদের চোখের সামনে একসঙ্গে খাইতে বসিবে কেমন করিয়া? দুর্ভিক্ষ চিরদিন থাকিবে না, কিন্তু এই কলঙ্কের দাগ আমরণ দপদপ করিতে থাকিবে। এমন করিয়া বাঁচার চেয়ে মরণই ভালো। ভূপতি গলা ঝাড়িয়া কহিল, তোমাদের বউটির এত তেজ বাড়ল কি করে বলতে পারো? মাতঙ্গিনী কহিল, ও এমন ছিল না বাবা, কায়েতের ফটকেই ওর মাথা ঘুরিয়ে দিয়েছে, বলে কি না ঘরে থাকবো না, শহরে চাকরি করব। ফটকেকে তো তোমরাই ঘরে ঢুকিয়েছ। আমরা ঢোকাইনি বাবা, সাধন বেঁচে থাকতেই আমাদের ঘরে আসে, সাধনের কাছে পড়তো কি না? কি করে জানবো বাবা এমন বদ ছেলে? গাঁয়ের সবাই জানে আর তোমরা জানো না? কানে তুলো দিয়ে বাস করো নাকি গাঁয়ে? যত গুন্ডা বদমাইশদের সঙ্গে ওর ভাব, বাউরি বাগদিদের মেয়েদের সঙ্গে খারাপ কাণ্ড, থানার দারোগার খাতায় ওর নাম লেখা। মাতঙ্গিনী গালে হাত দিয়া কহিল, উমা, কি কথা? জানি না বাবা কিছুই।
আজকে এসেছিল, গাল দিয়ে ভাগিয়ে দিয়েছি, ঘরে আর আসতে মানা করে দিয়েছি। ভূপতি গম্ভীর মুখে কি ভাবিতে লাগিল। মাতঙ্গিনী কহিল, আমাদের ভাতে মেরো না বাবা, ও ছুরিকে তোমার হাতে সঁপে দিচ্ছি, মারো ধরো যা ইচ্ছে করো ওকে, আমরা কোনো দিন টুঁ করব না। ভূপতি কি ভাবিতে লাগিল, তাহার ঠোঁটে সূক্ষ্ম ক্রূর হাসি ফুটিল, চোখ দুইটা সাপের চোখের মতো চকচক করিয়া উঠিল, দুই ঠোঁট লালসায় ও লোভে ছুরির ফলার মতো বাঁকা হইয়া উঠিল। মাতঙ্গিনী মিনতি করিয়া কহিল, হেই বাবা ভূপতি, লঙ্গরখানায় যেতে পারবো না বাবা। ক্রূর হাসি হাসিয়া ভূপতি কহিল, পারবে না কেন শুনি? ছোট লোকদের সঙ্গে তোমাদের তফাৎ কিসের? একবেলার খাবার সংস্থান নেই, ওদের তবু মাথা গোঁজবার এক একটা কুঁড়ে আছে, তোমাদের তাও নেই। ডিক্রি করে দখল নিয়ে যেদিন ঘর থেকে দূর করে দেবো, দাঁড়াবার জন্যে গাছতলাও থাকবে না তোমাদের। একটু চুপ করিয়া থাকিয়া কহিল, বাউরি বাগদিদের মেয়ে পুরুষের কাছে তবু কাজ পাওয়া যায়, তোমাদের কাছ থেকে তাও পাওয়া যায় না। মিচিমিচি কেন তোমাদের খেতে দেবো শুনি? মাতঙ্গিনী কহিল, কাজ তুমি ফিরিয়ে নাও বাবা, তোমার হাতেই তো সব ছেড়ে দিচ্ছি। একটা চাকরকে ডাক দিয়া ভূপতি কহিল, এই, একে আধশের চাল দিয়ে দে। মাতঙ্গিনীকে কহিল, শুধু তোমাদের দুজনের জন্য দিলাম, বউটাকে এক মুঠোও খেতে দিও না, ওর রস একটু মরা দরকার, না হলে তেজ কমবে না। ওকে ভালো করে বুঝোগে যাও, যদি কালকের মধ্যে আমার পায়ে ধরে ক্ষমা চেয়ে যায় তো ভালো, না হলে কোনো কথা শুনবো না। আর যদি আসে, ভালোভাবে কাজকর্ম করে, তো তোমাদের কোনো অভাব রাখবো না। বেলা প্রায় 4টা। বিমলা তাহার ঘরে বসিয়াছিল। আজ সারাদিন কিছুই খায় নাই। কাল রাত্রে 2 পয়সার মুড়ি খাইয়াছিল, পয়সা মাতঙ্গিনী দিয়াছিল, তাহারই রোজগারের পয়সা। মাসে 2 টাকা করিয়া মাহিনা পায় সে, কিন্তু বাড়িতে আনিতে না আনিতেই মাতঙ্গিনী তাহা কাড়িয়া লয়। দিনে ও রাত্রে বাবুদের বাড়ি হইতে ভাত তরকারি আসে, ওই 2টি টাকা দিয়া তেল, নুন, কাঠ, মুড়ি ইত্যাদি সংগ্রহ করে মাতঙ্গিনী। কাল মাতঙ্গিনীর পয়সা দিবার ইচ্ছা ছিল না, নেহাত চক্ষু লজ্জার খাতিরে দিয়াছিল। আজ এত কলহের পর তাহার কাছ হইতে পয়সা পাওয়ার আশা করে নাই বিমলা, চেষ্টাও করে নাই। দুপুরবেলায় খুব ক্ষুধা পাইয়াছিল তাহার, 2 জল খাইতেই ক্ষুধার জ্বালা নিবিয়া গিয়াছে। তাছাড়া হিন্দু ঘরের বিধবাসে উপবাস করা অভ্যাস আছে। সারা দুপুর ঠান্ডা মেঝেতেই শুইয়া চোখ বুজিয়া নিজের কথাই ভাবিয়াছে সে। মাঝে মাঝে মাতঙ্গিনী আসিয়া তার চিন্তার সূত্রকে ছিঁড়িয়া দিয়াছে, কখনো গালাগালি করিয়াছে, কখনো অনুনয় বিনয় করিয়াছে। দুপুরবেলায় অঘোর যখন ক্ষুধার জ্বালায় ছেলে মানুষের মতো কাঁদিতে শুরু করিল, তখন মাতঙ্গিনী আসিয়া তাহার পায়ের কাছে মাথা ঠুকিয়াছে। কিন্তু মাতঙ্গিনী চলিয়া যাওয়া মাত্র সে আবার ছিন্ন সূত্র জুড়িয়া লইয়াছে। বিমলার মা যখন মারা যান, তখন তাহার বয়স 2 বৎসর মাত্র। মায়ের মৃত্যুর কয়েক বৎসর পরে তাহার বাবা সন্ন্যাসী হইয়া সংসার ত্যাগ করিয়া চলিয়া গেলেন। সে কাকার সংসারে মানুষ হইতে লাগিল। বাবা আর সংসারে ফিরিলেন না, কোনো খোঁজ খবরও পাওয়া গেল না তাহার। বিমলার বয়স দিন দিন বাড়িতে লাগিল। কাকিমা তাহার বিবাহের জন্য কাকাকে তাগিদ দিতে শুরু করিলেন, কিন্তু কাকা কি করিবেন? অবস্থা তাহার ভালো ছিল না, তাছাড়া নিজেরও 4টি মেয়ে আছে। কাজেই দুবেলা কাকিমার ধমক নীরবে সহ্য করা ছাড়া কোনো উপায় ছিল না। হঠাৎ সুরাহা হইল, তাহাদের গ্রামের স্কুলে একজন নূতন মাস্টার আসিল, নাম হরিসাধনবাবু, বিএ পাস, অবিবাহিত, তাহাদের স্বজাতি। কাকার সহিত তাহার কেমন করিয়া আলাপ হইল। কাকা একদিন তাহাকে তাহাদের বাড়িতে ডাকিয়া আনিলেন, চা দেওয়ার অছিলায় তাহাকে দেখাইয়া দিলেন। হরিসাধনের খুব পছন্দ হইল তাহাকে, বিবাহ করিতে রাজি হইল।
পাছে দেরি হইলে এ সুযোগ হাতছাড়া হইয়া যায়, এই ভয়ে কাকা হরিসাধনের মামা মামিকে খবর না দিয়াই সপ্তাহ খানেকের মধ্যে বিবাহ সারিয়া ফেলিলেন। বিবাহের পর যেদিন বিমলা স্বামীর সহিত শ্বশুর বাড়িতে পা দিল, মামা শ্বশুর অঘোর মাথায় হাত চাপড়াইতে লাগিল। মামি শাশুড়ি মাতঙ্গিনী তাণ্ডব নৃত্য শুরু করিল। কোনো এক জায়গায় মোটা পণে হরিসাধনের বিবাহের সম্বন্ধ স্থির করিয়াছিল তাহারা, সেটা হাতছাড়া হইয়া গেল। এই ক্ষোভে তাহারা দুইজনে যেন পাগল হইয়া উঠিল। কিন্তু বেশি বাড়াবাড়ি করিলে পাছে হরিসাধনও হাতছাড়া হইয়া যায়, এই ভয়ে দিন কয়েক পরেই ঠান্ডা হইল। কিন্তু বিমলার প্রতি তাহাদের মন কিছুতেই প্রসন্ন হইল না। তাহাদের গ্রামে একটি ছোট বাড়ি ভাড়া করিয়া হরিসাধন তাহাকে লইয়া সংসার পাতিল। অল্প আয়, মামাকেও কিছু টাকা প্রতি মাসে পাঠাইতে হইত। তবু কয়েক বৎসর সুখে কাটিল। সুখের মধ্যে একটি মাত্র কাঁটা ছিল, তাহাদের ছেলে মেয়ে হয় নাই। মাঝে মাঝে এই কাঁটাটাই তাহাদের দুইজনের মনের গায়ে ফুটিয়া বেদনা দিত, কিন্তু পরস্পরের স্নেহ ও সহানুভূতিতে সে বেদনা মুহূর্তে মিলাইয়া যাইত। হঠাৎ একদিন সব লণ্ডভণ্ড হইয়া গেল। স্বামী পরীক্ষার্থী ছেলেদের লইয়া শহরে গেল, সেখানে জ্বর হইল। যখন তাহাকে বাড়িতে আনা হইল, তখন তাহার কিছুমাত্র জ্ঞান ছিল না। 3 দিন মাত্র স্বামীকে সেবা করিতে পাইয়াছিল বিমলা। শেষ দিন একটুখানি জ্ঞান হইয়াছিল। দুটি ঘোলাটে চক্ষু মেলিয়া তাহার মুখের দিকে তাকাইয়াছিল। চোখের কোণ হইতে অশ্রু গড়াইয়া পড়িয়াছিল, কোনো কথা বলিতে পারে নাই। স্বামীর মৃত্যুর পর বিমলা কাকার বাড়িতে ফিরিয়া গেল। মাগ্গি গন্ডার বাজার, কাকার স্বল্প আয়, অনেকগুলি ছেলেমেয়ে লইয়া মস্ত বড় সংসার। সংসার চালানোই কাকার দায় হইয়া উঠিয়াছিল। তাহার উপরে আরেকটি নিঃসহায়া বাল বিধবার ভার ঘাড়ে পড়িল। কাকা ও কাকি মুখে কিছু বলিলেন না, কিন্তু চিন্তার মোহে তাহাদের মুখ কালো হইয়া উঠিল। সেখানে থাকা বিমলা যুক্তিযুক্ত মনে করিল না। একদিন জোর করিয়া এখানে চলিয়া আসিল। তাহাকে দেখিয়া অঘোর ও মাতঙ্গিনী কান্নাকাটি করিল। তাহার দুর্ভাগ্যের জন্য তাহাকে গালাগালি করিল। কিন্তু প্রভিডেন্ট ফান্ডের 200 টাকা হাতে পাইতেই শান্ত হইল। সেই টাকাতে বকেয়া বাজার কিছু শোধ হইল। সংসার খরচ চলিতে লাগিল। তারপর দুর্ভিক্ষের করাল মেঘ ঘনাইয়া আসিল। চালের দাম 10 গুণ বাড়িয়া গেল। বিমলা তাহার সামান্য অলঙ্কার যাহা ছিল একে একে বাহির করিয়া দিল। তাহাই বাবুদের বাড়িতে বন্ধক দিয়া কয়েক মাস সংসার চলিল। শেষে যখন আর কোনো উপায় রহিল না, অঘোর ও মাতঙ্গিনীর পীড়াপিড়িতে বিমলা বাবুদের বাড়িতে চাকুরি লইতে বাধ্য হইল। বৈধব্য জীবনের দুঃখ এই সময় হইতে শুরু হইল। বাবুদের প্রকাণ্ড সংসার। সকাল 8টায় রান্নাঘরে ঢুকিতে হইত। সকালের খাওয়া দাওয়া চুকিতে বেলা 3টা বাজিয়া যাইত। তারপর থালায় করিয়া 3 জনের ভাত তরকারি লইয়া বিমলাকে বাড়িতে ফিরিতে হইত। এই সময়টায় তাহার লজ্জার সীমা থাকিত না। সর্বাঙ্গে ঢাকা দিয়া মাথায় দীর্ঘ ঘোমটা টানিয়া সে রাস্তা দিয়া আসিত। তবু পাড়ার কোনো মেয়ে রাস্তায় তাহাকে দেখিলেই থামাইয়া প্রশ্ন করিত, ভাত নিয়ে আসছ বুঝি? গলা বাড়াইয়া থালাটার উপরে দৃষ্টি বুলাইয়া করিত, ডাল তরকারিও দেয় দেখছি, তা তোমাদের একরকম করে চলে যাচ্ছে বাপু। ভাগ্যে তুমি ছিলে, তাই বুড়ো বুড়ি বেঁচে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিত, ভগবান আছেন, কি যে হবে আমাদের। এ পাড়ায় সকলের অবস্থায় অত্যন্ত কাহিল। সকলের সম্পত্তি বাবুরা গ্রাস করিয়াছে। তার উপর ম্যালেরিয়ার প্রকোপ। পুরুষগুলি সারা বৎসর জ্বরে ভোগে। বাহিরে গিয়া 2 পয়সা রোজগার করিয়া আনিবার ক্ষমতা নাই কাহারও। কাজেই দাসীবৃত্তি করিয়াও 2 মুঠা অন্ন সংস্থানকেও সকলে সৌভাগ্য বলিয়া হিংসা করে। আবার সন্ধ্যায় বাবুদের বাড়ি যাইতে হইত বিমলাকে।
কাজ চুকাইয়া ফিরিতে প্রায় রাত্রি 12টা বাজিয়া যাইত। বাবুদের স্বজাতি হইলেও সে একজন দরিদ্র প্রজার বউ, কাজেই বাবুদের বাড়ির কেহ তাহাকে সম্মান করিত না। আর 5 জন ঝি চাকরানির সঙ্গে যেমন ব্যবহার করিত তাহার চেয়ে ভালো ব্যবহার করিত না। তবে নেহাত ব্রাহ্মণের বাড়ির বিধবা এবং বয়স কম বলিয়া বাবুর মা রাত্রে বাড়ি ফিরিবার সময়ে একজন চাকরকে সঙ্গে দিতেন। কোনো কোনো দিন ক্ষীরোদা বাড়ি পৌঁছাইয়া দিয়া যাইত। 1 মাস বেশ কাটিল। তাহার ছেঁড়া কাপড় দেখিয়া বাবুর মা তাহার একখানি পুরাতন কাপড় তাহাকে পরিতে দিলেন। লইতে মাথা কাটা গেল, কিন্তু নিরুপায়ে লইতে হইল। ক্ষীরোদা প্রথম দিন হইতেই তাহার অভিভাবিকা হইয়া উঠিল। সময়ে অসময়ে কাজকর্ম চালচলন সম্বন্ধে উপদেশ দিয়া বাবুদের বাড়ির উপযুক্ত পাচিকা হইবার জন্য তাহাকে তালিম দিতে লাগিল এবং আড়ালে আবডালে বাবুর রূপগুণের প্রশংসা কীর্তন করিতে লাগিল। বিমলা প্রতিবাদ করিত না, নীরবে শুনিয়া যাইত। একদিন রাত্রে বাড়ি ফিরিবার সময়ে ক্ষীরোদা তাহার আঁচল হইতে একটি নূতন ধুতি বাহির করিয়া কহিল, জন্যে কিনে দিয়েছেন। কথা বলার ধরনে গা ঘিন ঘিন করিয়া উঠিল বিমলার। কহিল, মামি শাশুড়ির হাতে দিও। ক্ষীরোদা কহিল, পাগল নাকি? ও বুড়ি কি তোমাকে দেবে ভাবছ? নরুন পাড় ধুতে নিয়ে উনি কি করবেন? বুড়োকে পড়াবে, না হয় বেচে দেবে। বাবুর নাম করে বলে দিও। ক্ষীরোদা বলিল, তুমি নাও না বাপু হাত পেতে, এত করে কিনে এনেছেন তোমার জন্যে। এমন লোক হয় না পৃথিবীতে, গরিবের উপর বড় দয়া। বলছিলেন ভারী দুঃখিনী মেয়েটা, ধুতি কি ওকে মানায়? কালো কস্তা পেরে শাড়ি পরলেই ওকে মানায়, কিন্তু উপায় কি বল? বাড়ির কাছে আসিতেই ধুতিটা হাতে গুঁজিয়া দিয়া গেল ক্ষীরোদা। পরের দিন হইতে রান্নাঘরের দিকে বাবুর আনাগোনা বাড়িল। কাজে ঢোকার পর হইতে রান্নাঘরে ঝিয়ের কাজ পর্যন্ত তাহাকে করিতে হইত। বাবু জানিতে পারিয়া বলিলেন, সব কাজ ওর ঘাড়ে চাপালে চলবে কেন? ঝিরা কি করে? রান্নাঘরের জন্য একজন ঝি বহাল হইল। রাত্রে তাহার জন্য রুটির ব্যবস্থা হইল। ঝি চাকর মহলে আলোচনা শুরু হইল। মামি শাশুড়ির কানেও কথাটা পৌঁছিল। অসন্তুষ্ট হওয়া দূরে থাক, আনন্দিত হইয়া উঠিল সে। মাঝে মাঝে তাহাকে তাগিদ দিতে লাগিল, কাপড় চোপড়গুলো একটু পরিষ্কার করো বউ, ছিমছাম থেকো, বড় লোকের বাড়ি চাকরি। আর দেখো মাথাটা এমন কাকের বাসা করে রাখো কেন বলো দেখি? তেল দিও, নারকেল তেল নাই? এনে দেব কাল 4 পয়সার। বিনাইয়া বিনাইয়া বলিল, কপালে লিখন ছিল বউ, স্বামী হারিয়েছ, তা বলে তো সন্ন্যাসিনী হলে চলবে না। ক্ষীরোদার অন্তরঙ্গতা দিন দিন বাড়িয়া উঠিতে লাগিল। সব সময় কাছে কাছে থাকিত, ঘুরাইয়া ফিরাইয়া বাবুর কথা বলিত। বাল বিধবাদের উপর বাবুর কত দরদ, তাহাদের দুঃখ দূর করিবার জন্য কত আগ্রহ, বিশেষ করিয়া বিমলার উপর তার কত টান। রাত্রে ক্ষীরোদাই তাহাকে বাড়ি পৌঁছাইয়া দিতে লাগিল। এমনই রাস্তা ধরিয়া অনেকখানি ঘুরিয়া আসিতে হইত বলিয়া বৈঠকখানার সামনে দিয়া সোজা রাস্তায় আসিত। ভূপতি বৈঠকখানায় বসিয়া থাকিত। তাহাদিগকে দেখিলেই ক্ষীরোদার উদ্দেশ্যে বলিত, চললি নাকি? বউয়ের খাওয়া হয়েছে তো? একদিন ক্ষীরোদা ঘাটের সামনে আসিয়া বলিল, তুমি একটু দাঁড়াও বউ, আমি ঘাট থেকে আসি। বলিয়া চলিয়া যাইতেই ভূপতি কাছে আগাইয়া আসিয়া কহিল, এত লজ্জা কিসের? সাধন আমার বন্ধু ছিল, আমার কাছে এত ঘোমটা না দিলেও চলবে। বিমলা বাড়ি আসিয়াই মামি শাশুড়িকে ব্যাপারটার পরিচয় দিতেই সে কহিল, বন্ধুই তো ছিল, এক মন এক প্রাণ, ওকে এত লজ্জা করতে হবে না তোমাকে।
পরের দিন রাত্রে ভূপতি ক্ষীরোদার সামনেই তাহাকে ডাকিল, বউ শোনো। সে থমকিয়া দাঁড়াইয়া আবক্ষ ঘোমটা টানিয়া ঘামিতে লাগিল। ক্ষীরোদা কহিল, যাও না গো, বাবু কি বলছেন শোনো গে। ভূপতি আগাইয়া কহিল, ঘোমটা খোলো দেখি, তোমার সঙ্গে কথা আছে। সে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ভূপতি কহিল, মুখখানি দেখে যদি একটু সুখ পাই তাতেও নারাজ? ভারী নিষ্ঠুর তো তুমি। বলিয়া নিজের রসিকতায় হি হি করিয়া হাসিয়া উঠিল ভূপতি। সে পাশ কাটাইয়া দ্রুত পদে চলিয়া আসিল। সেদিনও বাড়িতে আসিয়া মাতঙ্গিনীকে সব বলিল বিমলা। মাতঙ্গিনী কহিল, ভূপতি গাঁয়ের জমিদার, ওর যদি নজর পড়েছে তোমার উপর তো গুছিয়ে নাও। জমি জায়গা, ঘর বাড়ি, গয়নাগাটি সব উদ্ধার করে নাও। আমরা আর কদিন, তোমারই সব। এখনও অনেক দিন বাঁচতে হবে বাছা তোমাকে। এ বয়স বেশি দিন থাকবে না। ক্ষীরোদা নাপিতের মেয়ে হয়েও তো ও বাড়িতে গিন্নির মতন হয়ে আছে। বুঝে সুঝে চললে তুমিও তাই হবে। মাতঙ্গিনীর মনের এই গোপন ঘৃণ্য অভিপ্রায়ের সুস্পষ্ট আভাসে বিমলার সমস্ত অন্তর অসহায় ক্রোধে জ্বলিয়া উঠিল, এবং যে মেয়ে মানুষ সামান্য স্বার্থ ও সুবিধার লোভে কন্যাস্থানীয়া পুত্রবধূকে নরপিশাচের লালসাগ্নিতে আত্মাহুতি দিবার জন্য প্ররোচনা দিতে পারে, তাহার উপরে তাহার অশ্রদ্ধার সীমা রহিল না। কিন্তু একজন তাহাকে ভাইয়ের মতো সান্ত্বনা ও বন্ধুর মতো সাহস দিতে লাগিল, সে ফটিক। ফটিক তাহার স্বামীর অতি প্রিয় পাত্র ছিল। ম্যাট্রিকুলেশন পাশ করার পরে তাহার বাবার মৃত্যু হয়। কাজেই সে আর পড়াশোনা করিতে পারে নাই। বাড়িতে চাষবাস ছিল, তাহাই দেখাশোনা করিত। গ্রাম হইতে কিছু দূরে বাবুগঞ্জে কয়েকজন ছেলের সঙ্গে তাহার বন্ধুত্ব ছিল। ছেলেগুলি কমিউনিস্ট। তাহাদের সঙ্গে শহরে গিয়া সেখানের কর্মীদের সঙ্গে আলাপ করিয়াছিল। সেখান হইতে নানা রকমের বই আনিয়া বাড়িতে পড়িত। গ্রামের ছোট লোকদের লেখাপড়া শিখাইবার চেষ্টা করিত। তাহাদিগকে মুক্তির বাণী শুনাইত। তাহারাই যে সমাজের বাহক ও পালক বুঝাইবার চেষ্টা করিত। মুমূর্ষু ব্যক্তির কানের কাছে রাম নাম উচ্চারণের মতো তাহা বৃথা হইলেও তাহাদের ভাবী মুক্তিলাভ সম্বন্ধে সে নিজে মনে মনে নিঃসংশয় বিশ্বাস পোষণ করিত। বিমলাকেও সে নানা রকমের বই পড়িতে দিত। বিমলা তাহার সামান্য বিদ্যা লইয়া যতটুকু বুঝিত তাহাতে আনন্দ পাইত, তৃপ্তি পাইত, আশা ও আশ্বাস পাইত। তাহার দুর্ভাগ্যের আকাশজোড়া ঘন কালো মেঘের মধ্যে মুক্তির দীপ্তমধুর আলো ফুটিয়া উঠিত। ব্যর্থতাই জীবনের শেষ পরিণাম নয়। ভাবী জীবনের মধ্যে অপেক্ষা করিতেছে পরিপূর্ণ চরিতার্থতা। দৃঢ় পদে, সুস্থ সবল হৃদয়ে, শুচিশুদ্ধ দেহে মনে বন্ধুর কঙ্করময় পথ অতিক্রম করিতে পারিলেই তাহা আয়ত্ত করা যাইবে, এই বিশ্বাস তাহার মনে ধীরে ধীরে অঙ্কুরিত হইত। দিন কয়েক এইভাবেই কাটিল। অজগরের মতো ক্ষুধার্ত দৃষ্টি মেলিয়া ভূপতি তাহাকে গিলিবার জন্য হাঁ করিয়া রহিল। মাতঙ্গিনী ও ক্ষীরোদা তাহাকে ক্রমাগত সেই মুখ গহ্বরের দিকে ঠেলিতে লাগিল। প্রতি মুহূর্তের এই দুঃসহ গ্লানি ও অপমান হইতে মুক্তি পাইবার জন্য তাহার সমস্ত অন্তর ছটফট করিতে লাগিল। একদিন সে ফটিককে বলিল, ভাই, আর থাকতে পারছি না এখানে, নিয়ে চলো না কোথাও। ফটিক বলিল, কোথায় যাবেন বৌদিদি? তোমাদের শহরে, যেখানে তুমি প্রায় যাও। আপনার শ্বশুর শাশুড়ির কি হবে? শ্বশুর শাশুড়ির নাম শুনিয়া বিমলার মুখ কঠিন হইয়া উঠিল। বলিল, যা হবার হবে, আমি আর পারছি না। ফটিক বলিল, তা কি হয় বৌদিদি? আপনি আছেন বলে ওদের কোনো রকমে চলে যাচ্ছে, না হলে না খেয়ে মরে যেত এতদিনে। বিমলা নীরবে অনেকক্ষণ কি ভাবিল, তারপর কহিল,
আচ্ছা ঠাকুরপো, মেয়েরা তো আজকাল চাকরি বাকরি করে, কত বড় পাশ করলে চাকরি পাওয়া যায়? ফটিক কহিল, বিএ এমএ। বিমলা অপ্রতিভ হাসি হাসিয়া কহিল, অত বড় না, ধরো তোমার মতো যদি পাশ করা যায় তাহলে? তাহলে ছোট স্কুলে চাকরি হতে পারে। তোমার তো এত বন্ধু বান্ধব আছে, শহরে যাদের কাছে যাও, ওরা আমার মতো অনাথা মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করে দিতে পারেন না? কি জানি বৌদি, এবার গেলে জিজ্ঞাসা করব। ভূপতি যতই আগাইয়া আসিতে লাগিল ততই অস্থির হইয়া উঠিতে লাগিল বিমলা। ফটিকের সঙ্গে দেখা হইলেই তাগিদ দিত, ঠাকুরপো বলেছিলে ওদের? ফটিক জবাব দিত, বলেছিলাম বৌদিদি, ব্যবস্থা এখনও করতে পারেননি, চেষ্টায় আছেন। একদিন এই ধরনের জবাবের পরেই বিমলা হতাশ কণ্ঠে বলিয়া উঠিল, আবার কবে চেষ্টা করবেন? আমার যে আর দেরি সইছে না ভাই। ফটিক বিস্ময়ের স্বরে বলিল, কেন বলুন দেখি? বিমলা বলিল, সব কথা শুনে কাজ নাই ভাই। মোট কথা, আমাকে যদি কোনো মতে সৎভাবে সহজভাবে বাঁচবার ব্যবস্থা করে না দাও তো আমাকে আর বেশি দিন দেখতে পাবে না। বিমলার মুখের শঙ্কিত ভাবে ও আর্ত কণ্ঠস্বরে ফটিক কিছু আন্দাজ করিল কিনা সেই জানে, কহিল, আমাদের এক দিদি আছেন, শরীর খারাপ বলে তাঁর দাদার কাছে গেছেন, শিগগির আসবেন। তাঁকে বলে দেখব তিনি যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন। বিমলা বলিল, কি করেন তিনি? স্কুলে মাস্টারি, খুব ভালো তিনি, সকলকে এত স্নেহ করেন। আপনার কথা তো তাঁকে কোনো দিন বলিনি, বলে দেখব একবার, যদি নিজের কাছে আপনাকে রাখেন। আগ্রহ ভরে বিমলা কহিল, বলো বলো ভাই ঠাকুরপো। সেই দিন হইতে বিমলার মনে একটি আশার ক্ষীণ সুর অনুক্ষণ বাজিতে লাগিল। রাত্রে চোখ বুজিয়া অনেকক্ষণ পর্যন্ত ভাবী জীবনের কথা ভাবিত। দিদির কাছে সে যাইবেই, তিনি তাহাকে আশ্রয় দিবেন, লেখাপড়া শিখাইবেন, তারপর কোনো একটা স্কুলে চাকরি করিয়া দিবেন। এই ঘৃণ্য দাসীবৃত্তি, অসচ্চরিত্র, অত্যাচারী পুরুষের হাতে এই প্রতিনিয়ত অপমান, নগ্ন স্বার্থপরতার পঙ্কিল প্রতিবেশে এই প্রতি মুহূর্তের গ্লানি সমস্ত হইতে সে নিষ্কৃতি পাইবে। ইহা যতই সে চিন্তা করিত ততই সে মনে সাহস পাইত, ততই এই আশ্বাস তাহার অন্তর্মধ্যে দৃঢ়মূল হইয়া উঠিত যে মানুষ নিঃসহায় একাকী নয়। ভূপতির জমিদারির সীমানা পৃথিবীর সীমারেখা নয়। এই সীমানার বাহিরে আছে সত্যকার মানুষ, আছে সুন্দর পৃথিবী, সার্থক জীবন, আছে বন্ধুর প্রীতি ও আত্মীয়ের আত্মীয়তা। এই ক্রমবর্ধমান সাহসের জন্য সে একদিন ভূপতিকে অপমান করিয়া বসিল। সেদিন রাত্রিতে বৈঠকখানার সামনে আসিতেই আলোটা নিবিয়া গেল। ক্ষীরোদা বলিয়া উঠিল, এই যা, আলোটা নিবে গেল, তুমি একটু দাঁড়াও বউ, আলোটা জেলে নিয়ে আসি। অন্ধকারে দাঁড়াইয়া রহিল বিমলা। হঠাৎ দেখিল কে একজন আসিতেছে। বিমলা বুঝিল কে সে, সভয়ে ডাক দিল, ক্ষীরোদা। ক্ষীরোদার সাড়া নাই। ভূপতি কাছে আসিয়া কহিল, ভয় পেয়েছ নাকি? ভূত নয়, আমি ভূপতি। ভূ মানে জানো বিমলা? পৃথিবী, পৃথিবীর পতি আমি, তোমারও। বিমলা ক্রুদ্ধ কণ্ঠে কহিল, মুখ সামলে কথা বলবেন আপনি। আপনার বাড়িতে চাকরি করছি বলে যাতা বলবার অধিকার নাই আপনার। ভূপতি বলিল, চাকরি করতে তোমাকে কে বলেছে? তুমি যদি রাজি হও তো তোমারই চাকরি করবে কত লোক। তীব্র স্বরে বিমলা কহিল, আবার ওরকম কথা বলছেন? ভূপতি আরও কাছে সরিয়া আসিল। বিমলার এক হাতে ভাতের থালা, সর্বাঙ্গ কাঁপিতে লাগিল তাহার।
ভাতের থালাটা পড়িয়া যায় বুঝি। বুড়া বুড়ি তাহা হইলে তাহাকেই খাইয়া ফেলিবে আজ। ভূপতি একেবারে সামনে আসিয়া দাঁড়াইল। তাহার উত্তেজিত উত্তপ্ত নিঃশ্বাস বিমলার মুখ ঝলসাইয়া দিতে লাগিল। সে কম্পিত কণ্ঠে বলিয়া উঠিল, দেখুন, চেঁচিয়ে দেব এখনই। হাসিয়া ভূপতি কহিল, চেঁচাও না, যত পারো। কে আসবে এখানে? কার অত বড় ক্ষমতা? ঠিক এমনই সময়ে এখান থেকে অনেক মেয়ের চিৎকার শুনেছে গাঁয়ের লোক। কেউ কোনোদিন আসেনি সাহায্য করতে, আজও আসবে না। বিমলা হাঁপাইতে হাঁপাইতে কহিল, আপনি মানুষ না পশু? পশুরও অধম আপনি। আমার কাছ থেকে সরে যান, গা ঘিন ঘিন করছে আমার। ব্যঙ্গের হাসি হাসিয়া ভূপতি কহিল, তাই নাকি? আচ্ছা, আজ ছেড়ে দিচ্ছি। নিজে থেকে আমার পায়ে লুটিয়ে পড়তে হবে তোমাকে, না হলে আমার নাম ভূপতি বাড়ুজ্যে নয়। বলিয়া চলিয়া গেল। তারপর দিন হইতেই কাজে যাওয়া বন্ধ করিয়াছে বিমলা। মাতঙ্গিনী চিৎকার করিতে করিতে ঘরে ঢুকিল। বলিতে লাগিল, এমন লোকের নামে কুচ্ছ, জিভ তার খসে যাবে। কি করলি আমাদের? চাল দিয়েছে, দুটো কাঁচকলা দিয়েছে, সেদ্ধ করে খাবো দুজনে। অঘোরকে হাঁকিয়া কহিল, শুনছ, যাবা মাত্র চাল দিলে দুজনের, বললে তোমাদের কি দোষ? তোমাদের কি চিনি না আমি? কেমন লোক তোমরা? নিয়ে যেও চাল রোজ এসে, তবে ওই মাগিটাকে জব্দ করা দরকার। ভারী তীর বিরেনি হয়েছে ওর, গুনে একটি ভাত পর্যন্ত দিও না ওকে। ফ্যান বরং রাস্তার কুকুরকে ডেকে দেবে, ওকে দিও না। দম লইয়া কণ্ঠস্বর কিঞ্চিত নামাইয়া কহিল, সত্যি এমন একটা লোক, মহাদেবের মতো চেহারা, তেমনই মন, তার সঙ্গে এমন ব্যবহার! ছি ছি, জলে বাস করে কুমিরের সঙ্গে ঝগড়া। অঘোর বিরক্তির স্বরে কহিল, আর চেঁচাতে হবে না, যা ভাতে ভাত সিদ্ধ করগে যা, খিদে আঁত খাক হয়ে গেল আমার। মাতঙ্গিনী হাত নাড়িয়া কহিল, আমার ওপরেই যত তেজ, গেলবার ব্যবস্থা করে আনছি যে। ওই হারামজাদা নেমক হারাম মাঘিকে জব্দ করতে পারো না? অঘোর কহিল, হবে হবে, সব ব্যবস্থা হবে, তুই এখন যা তো। মাতঙ্গিনীর রান্না শেষ হইতে বেলা গড়াইয়া গেল। স্বামী স্ত্রী দুইজনে খাইতে বসিয়াছিল। ক্ষীরোদা আসিয়া দাঁড়াইল। কি গো বামুন খুড়ি, কি হচ্ছে তোমাদের? তোমাদের বউকে দেখছি নে। মাতঙ্গিনী বুঝিল ভূপতি চর পাঠাইয়াছে, বউকে খাইতে দেওয়া হইয়াছে কিনা দেখিবার জন্য। আপ্যায়ন সহকারে কহিল, আয় মা ক্ষীরোদা, বস। বউয়ের কথা বলিস নে মা, সেই যে ঘরে ঢুকেছে আর বেরোয়নি। দুজনের চাল দিয়েছে ভূপতি, বারবার করে মানা করে দিয়েছে বউকে যেন এক মুঠোও দেওয়া না হয়। আমি কথা দিয়ে এসেছি, ভাঙবার লোক কি? দেখ না মা, হাঁড়ি খালি করে দুজনের পাতায় ঢেলেছি। ক্ষীরোদা এক পা আগাইয়া আসিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে হাঁড়ির দিকে তাকাইতেই মাতঙ্গিনী কহিল, এক মুঠো ফ্যান ভাত রেখেছি বুড়োর জন্যে, রাত্রে যদি খেতে চায়। আর বউ তো ভাত খায় না রাত্রে, বিধবা মানুষ। দেখি তোমার বউ কি করছে। বলিয়া রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া ক্ষীরোদা বিমলার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া কহিল, কি গো বউ, কি করছ? বিমলা মুখ ঘুরাইয়া লইল। ক্ষীরোদা কহিল, মুখের দিকেও তাকাবে না কি গো? এত পাপিষ্টা আমি? মুখ ফিরাইয়া তাহার দিকে স্থির দৃষ্টিতে তাকাইয়া বিমলা কহিল, তুমি পাপিষ্ঠাই বটে। ক্ষীরোদা ক্ষণ করিয়া কহিল, বেশ তাই, তুমি নিজে তো ভালো, দেখা যাবে। অনেক দেখলাম এই বয়সে, আমার সঙ্গেই একদিন মিতেন পাতাবে তুমি। সন্ধ্যা হইয়া আসিল। বিমলা রান্নাঘর হইতে কলসি লইয়া বাহির হইতেই মাতঙ্গিনী কহিল,
এই ভরা সন্ধ্যায় কোথায় যাচ্ছ? বিমলা কহিল, এক কলসি জল নিয়ে আসি। মাতঙ্গিনী কহিল, সারা দিন গেল আলে থালে, রাতের পিছে বাতি জ্বালে, বিকেলবেলায় পা মেলে বসে না থেকে আনলেই পারতে। বিমলা জবাব না দিয়া বাহিরের দিকে চলিল। মাতঙ্গিনী কহিল, যাচ্ছ যাও, ফটকে ছোনার সঙ্গে দেখা হলে কথাবার্তা বলো না। ভূপতি এমনি রেগে আছে, কোনো কথা কানে গেলে বাকি রাখবে না। বিমলা থমকিয়া দাঁড়াইয়া কহিল, আমি কার সঙ্গে কথাবার্তা কই বা না কই তাতে তার কি? সে কি আমার? মাতঙ্গিনী কহিল, সে 14 পুরুষ, গাঁয়ের রাজা, রাজা। এমনই যদি তোমাকে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে গাঁ থেকে বার করে দেয় তো গাঁয়ের কারো সাধ্য নেই আটকায়। বিমলা চলিয়া গেল। গ্রামের পাশেই একটি নদী, দৈর্ঘ্যে ও প্রস্থে এত ছোট যে ইহাকে নদী বলা চলে না, এই অঞ্চলে কেহ বলেও না। বলে জোর, নাম ডাকিনীর জোর। গ্রামের বাহিরে দাঁড়াইয়া পশ্চিম দিকে তাকাইলে দিগ্বলয়ের সমান্তরালে যে ছোটোখাটো পাহাড়ের সারি দেখা যায়, উহাদের একটাতে ইহার উৎপত্তি। মাইল 10 মাত্র ইহার গতিপথ। এ গ্রাম হইতে মাইল কয়েক দূরে বিরাই নদীর বুকে ইহার আয়ুরেখার সমাপ্তি। সারা বৎসরের মধ্যে কখনো ইহার বুকে একটানা স্রোত বহে না। প্রচুর বর্ষণের পরে পাহাড়ের ঢল নামিয়া গেরুয়া রঙের জলস্রোত 2 কূল ছাপাইয়া ছুটিতে থাকে। ঘণ্টা কয়েকের পরে আবার জেকে সেই অভ্রকণা খচিত শ্বেত বালুবক্ষ। গ্রামের লোক কিন্তু সারা বৎসর ইহারই জল পান করে। ইহার শুষ্ক বালুবক্ষের নিচে একটি শীর্ণ জলধারা আছে। বক্ষ বিদীর্ণ করিলেই ক্ষতস্থান কাচের মতো স্বচ্ছ পরিচ্ছন্ন জলে পরিপূর্ণ হইয়া ওঠে। বিমলা নদীর দিকে চলিল। ফটিকের বাড়ির কাছ দিয়া পথ। পথের ধারে একটা ডোবায় কতকগুলা বাউরিদের ছোট ছোট ছেলে ছিপ দিয়া ব্যাঙ ধরিতেছিল। ফটিক ডোবার ধারে দাঁড়াইয়া তাহাদের সহিত কি কথাবার্তা কহিতেছিল। বিমলাকে দেখিতে পাইয়াই ফটিক কি বলিবার চেষ্টা করিতেই বিমলা চোখের ইঙ্গিতে তাহাকে নিষেধ করিল। ঠিক সামনেই জনকয়েক এই পাড়ার মেয়ে নদী হইতে জল লইয়া ফিরিতেছিল। ফটিক মুখ ফিরাইয়া আবার ছেলেদের সঙ্গে গল্প শুরু করিল। মেয়েদেরকে মন্তব্য করিল, ন্যাকাপড়া শিখে আলাপ করবার লোক জুটিয়েছে ভালো। আর একজন কহিল, মাথার ওপর বাপ নেই, মা তো ওই হাবাগোবা মানুষ, রীত তো ওই রকমই হবে। পাড়া পার হইলেই মাঠ, আলপথ দিয়ে কতকটা গেলেই নদী। অনেক মেয়ে জল লইয়া ফিরিতেছিল। কেহ জিজ্ঞাসা করিল, এত সন্ধে করে এলে? কেহ জিজ্ঞাসা করিল, অত শুকনো দেখাচ্ছে কেন গো, জ্বর টর হয়েছে নাকি? একজন জিজ্ঞাসা করিল, শাশুড়ি এত চেঁচাচ্ছিল কেন সকালে, ঝগড়াঝাঁটি হচ্ছিল বুঝি? কখনো মৃদু হাসিয়া, কখনো ঘাড় নাড়িয়া, কখনো চুপ করিয়া থাকিয়া বিমলা তাহাদের পার হইয়া গেল। ফিরিতে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল। পশ্চিম আকাশে অস্তরাগের শেষ আভাটুকু মেলাইয়া গিয়াছে। ফিকা তরল অন্ধকার সারা মাঠের বুকে জমিয়া উঠিতেছে। আকাশে তারা ফুটিতে শুরু করিয়াছে। জলপূর্ণ ভারী কলস কক্ষে লইয়া বিমলা ধীরে ধীরে পা টানিয়া টানিয়া আলপথে চলিতেছিল। মাঝপথে ফটিকের সঙ্গে দেখা হইল। ফটিক তাহারই জন্য অপেক্ষা করিতেছিল। বিমলার সঙ্গ লইয়া কহিল, এত দেরি করলেন? বিমলা জবাব না দিয়া কহিল, তুমি শহর থেকে ফিরলে কখন? ফটিক কহিল, কাল সন্ধে, আজ সকালে তো। বিমলা বাধা দিয়া কহিল, আমার কোনো ব্যবস্থা হলো? এসেছেন তোমাদের সেই দিদি? ফটিক কহিল, তিনি এখনও আসেননি বৌদি, শরীর নাকি তাঁর আরও খারাপ হয়েছে, 2-4 মাস আসতে পারবেন না বোধ হয়।
তবে আমি বলে এসেছি ওখানের কর্মীদের, তাঁরা বলেছেন হাতে এখন তেমন কোনো ব্যবস্থা নেই, তবে তাঁরা চেষ্টা করবেন। বিমলা থামিয়া দাঁড়াইয়া ফটিকের দিকে তীব্র দৃষ্টিক্ষেপ করিয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল, তোমাদের কর্মীদের আমি চিনেছি ভাই। ওরা মুখে বড় বড় কথা বলেন, কিন্তু সত্যিকার কোনো কাজ করবার ক্ষমতা ওদের নেই। একটু চুপ করিয়া থাকিয়া কহিল, পৃথিবীতে সবাই তেলা মাথায় তেল দিতেই ব্যস্ত। যাদের সত্যিকার সাহায্য দরকার তাদের জন্যে কেউ কিছু করে না। যাগ্গে, যা আছে অদৃষ্টে হবে, বলিয়া আবার চলিতে শুরু করিল। জনশূন্য মাঠ, চারিদিকে অন্ধকারের আবেষ্টনী। অনপচয়িত যৌবনা সুন্দরী নারীর রক্তাভ মুখ ও রোষদীপ্ত চোখের দিকে তাকাইয়া ফটিকের বুকের ভিতরটা দুলিয়া উঠিল। কণ্ঠস্বরের কম্পন যথাসম্ভব স্তিমিত করিয়া কহিল, আরও দিন কতক অপেক্ষা করুন না বৌদি। ওঁরা যখন চেষ্টা করবেন বলেছেন, তখন নিশ্চয় একটা কিছু ব্যবস্থা হবেই। বিমলা ক্ষুণ্ণ কণ্ঠে কহিল, আর কদিন অপেক্ষা করব? একটা মানুষ কদিন উপোস করে থাকতে পারে? ফটিক বিস্ময়ের স্বরে কহিল, উপোস করে আছেন নাকি? বিমলা শুষ্ক স্বরে কহিল, হ্যাঁ, কাল সারা দিন রাত প্রায় উপোস গেছে, আজও সারাদিন চলেছে। ফটিক কহিল, কেন? বিমলা কহিল, কি করে যে আমাদের পেট চলে জানো তো? বাবুদের বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি। ফটিক থমকিয়া দাঁড়াইয়া কহিল, সে কি? বিমলাও থামিয়া কহিল, হ্যাঁ, খাটতে আমার আপত্তি নেই, কসুরও করিনি, কিন্তু অপমান। একটু চুপ করিয়া থাকিয়া কহিল, অপমান সহ্য করব কি করে? ফটিক বুঝিল, তবু প্রশ্ন করিল, কে অপমান করলে আপনাকে? বিমলা কহিল, ভূপতি রায়। দিনের পর দিন অপমানের মাত্রা বেড়েই চলেছে। ছোট লোকদের মেয়েদের নষ্ট করে করে ওর বুকের পাটা বেড়ে গেছে, আমাকেও নষ্ট করতে চায় ও। ঠাকুরপো, দেহের কষ্ট সহ্য করা যায়, কিন্তু দেহ নষ্ট করার গ্লানি সহ্য করব কি করে? দম লইয়া কহিল, তাই ছেড়ে দিলাম। উপোস দিয়ে বরং মরব, তবু ওভাবে মরা। মাথা নাড়িয়া রুদ্ধস্বরে কহিল, পারব না। ফটিকের বাড়ি পার হইয়া আসিয়াছিল তাহারা। রাস্তাটা এখানে মোড় ঘুরিয়া বিমলাদের বাড়ির সামনে দিয়া গিয়াছে। বিমলা কহিল, আচ্ছা, আসি ভাই। ক্ষীরোদা বিমলাদের বাড়ির দিক হইতে আসিতেছিল। কাছে আসিয়াই থমকিয়া দাঁড়াইয়া কহিল, কে গা, বামুন বউ বুঝি? অন্ধকারে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো গা? আরও কাছে আসিয়া কহিল, ও ফটিক, আমি ভাবি কে। ওকে সঙ্গে করে জল আনতে গেছিলে নাকি, না এখানেই পাকড়াও করলে? দুই ওষ্ঠ সহযোগে শ্লেষ ব্যঞ্জক শব্দ করিয়া মাথা নাড়িয়া কহিল, কত রঙ্গই শিখেছ বউ, আমরাই শুধু আকাঠ হয়ে রয়ে গেলাম, বলিয়া চলিয়া গেল। বিমলা দাঁতে দাঁত চাপিয়া কহিল, বজ্জাত মাগি, বেশ্যা। ফটিক কহিল, ওর কোনো দোষ নাই বৌদি, যা করেছে বেঁচে থাকবার জন্যই করেছে। দুই চোখ বড় করিয়া বিমলা কহিল, ওই রকম করে বেঁচে থাকা? গভীর ঘৃণার সহিত কহিল, ছি। ফটিক কহিল, যেমন করে হোক বেঁচে থাকাই আসল কাজ। বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা। ভালো হোক মন্দ হোক, প্রত্যেক মানুষের মধ্যে আছে শক্তির সঞ্চয়। কুশলী হাতের কৌশলে এই শক্তি যখন সংহত হয়, সক্রিয় হয়, তখন দেশের চেহারা বদলে যায়। ওদের দেশে তাই জনশক্তির এত মর্যাদা, প্রত্যেকটি জনকে বাঁচিয়ে রাখার জন্যে তাই প্রাণপণ চেষ্টা। বিমলা শ্লেষের স্বরে কহিল, তাই প্রত্যেক দিন হাজার হাজার লোক মারা যাচ্ছে। ফটিক কহিল, দেবদানবে যুদ্ধ তো সব যুগেই আছে বৌদিদি।
দানবীয় শক্তির ধ্বংস করে দৈব শক্তিকে প্রতিষ্ঠিত করবার জন্যে এই লোক ক্ষয়। কিন্তু এর একদিন শেষ হবে। অকল্যাণের ধ্বংসস্তূপের ওপর প্রতিষ্ঠিত হবে কল্যাণের স্বর্ণদেউল। নবযুগের আবির্ভাব হবে সারা পৃথিবীতে, আমাদের দেশেও। সে যুগে প্রত্যেকটি মানুষ সার্থক হবে, ধন্য হবে। যার যতটুকু শক্তি আছে কাজে লাগাবে, কিছু ফেলা যাবে না। ওই ক্ষীরোদাই দেখবেন কত কাজের মানুষ হয়ে উঠবে। আর বেশি দেরি নেই বৌদিদি, আবির্ভাবের ক্ষণ আসন্ন প্রায়। চোখে দেখে যাবার জন্যই বেঁচে থাকতে হবে সবাইকে। বিমলা হাসিয়া কহিল, ঠাকুরপো, এই কথাগুলি বুঝি এবার নতুন শিখে এলে, না নতুন কোনো বই পড়েছ? ফটিক লজ্জিত মুখে কহিল, এই আমার বিশ্বাস বৌদিদি। বিমলা তীক্ষ্ণ কণ্ঠে কহিল, আমার মতো অবস্থায় পড়লে কেমন করে বিশ্বাস থাকতো দেখতাম। আচ্ছা আসি। চলিবার উপক্রম করিতেই ফটিক কহিল, একটা কথা বৌদিদি, আপনাকে বাঁচতে হবে। বিমলা ঝঙ্কার দিয়া কহিল, কেমন করে শুনি? ভূপতি রায়ের হাতে নিজেকে বিলিয়ে দিয়ে? ফটিক কহিল, না বৌদিদি, আপনার যেমন অভিরুচি তেমনই ভাবে। আমি আবার শহরে যাব, যেমন করে হোক একটা কিছু ব্যবস্থা করবই। যতদিন না ফিরি ততদিন আপনাকে অপেক্ষা করতে হবে। বিমলা হাসিয়া কহিল, এই কদিন কি হাওয়া খেয়ে বেঁচে থাকবো ঠাকুরপো? ফটিক অপ্রতিভভাবে কহিল, না না, সে কি, মাস্টারমশাই আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন বৌদিদি। আপনি তো জানেন, সেই হিসাবে আমার উপর আপনার দাবি আছে, আমারও দাবি আছে আপনার উপর। আমাকে সব কথা বলা আপনার উচিত ছিল। ব্যাপার এত দূর গড়িয়েছে জানলে আমি এর আগেই যা হোক একটা ব্যবস্থা করতাম। আমার দেওয়া খাবার খেতে আপনার আপত্তি হবে না আশা করি, হলেও শুনব না। আজ রাত্রে আমি খাবার দিয়ে আসব। কাল মাকে বলে আমার ফিরে আসা পর্যন্ত দিন কয়েকের চাল ডাল পাঠাবার ব্যবস্থা করব। বিমলা গম্ভীর মুখে প্রশ্ন করিল, তোমার মা দেবেন কেন? ফটিক কহিল, মাকে আপনি চেনেন না। দিদি হিংসুটে ঝগড়াটে বটে, কিন্তু মা আমার লোক ভালো, বুঝিয়ে বললেই রাজি হবেন। আর যদি নাই হন তো আমার সোনার আংটি আর বোতাম বিক্রি করে সব ব্যবস্থা করে দিয়ে যাব। বিমলা কিছুক্ষণ ফটিকের মুখের দিকে তাকাইয়া রহিল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, আমি চলি ঠাকুরপো। ফটিক কহিল, আপনাদের বাইরের দরজাটা যেন খোলা থাকে বৌদিদি। বিমলা জবাব না দিয়া চলিয়া গেল। রাত্রি 11টা। পাড়াগাঁয়ে দুপুর রাত্রি। নিজের ঘরটিতে চুপ করিয়া উৎকর্ণ হইয়া বসিয়াছিল বিমলা। সারাদিনের উপবাসে শরীরটা ঝিমঝিম করিতেছে। ঘর অন্ধকার, কেরোসিন গ্রামে দুর্লভ, কোনো মতে 2-1 পয়সা সংগ্রহ করিতে হয়, এবং নেহাত প্রয়োজন না হইলে লম্প জ্বালা হয় না। ঘরের ভিতরে গুমোট গরম, মশকের গুঞ্জনে মুখরিত। বাহিরের দরজার শিকলটা টুকটুক করিয়া নড়িয়া উঠিল। বিমলা সতর্ক পায়ে বাহিরে আসিয়া দরজা খুলিয়া দিল। ফটিক দাঁড়াইয়াছিল, হাতে পাতার ঠোঙা। বিমলা কহিল, এসো। ফটিক উঠানে আসিয়া দাঁড়াইল। ফটিক কহিল, আলোটা জ্বালুন, আপনি খান, আমি দেখে যাই, বলিয়া বিমলার হাতে খাবারের ঠোঙাটি দিল। বিমলা কহিল, খাবো এখন, কিন্তু এমন করে কতদিন চলবে, একটা কোনো ব্যবস্থা না করলে? ফটিক কহিল, বলেছি তো কাল যাব, একটা কিছু ব্যবস্থা না করে ফিরব না। সংশয় জড়িত মৃদু কণ্ঠে বিমলা কহিল, তাড়াতাড়ি কি ব্যবস্থা হবে, এতদিনেও যখন কিছু হলো না? ফটিক কহিল, তাদের তো সব কথা বলা হয়নি, সব জানতে পারলে নিশ্চয়ই ব্যবস্থা করবেন। আপনি তাদের জানেন না বৌদিদি, খুব ভালো লোক তারা, জন্মযুদ্ধের জন্যে কত করেন তারা। বিমলা বাধা দিয়া কহিল, আমি তো আর জন্মজুন নই, ভদ্রঘরের মেয়ে, আমাদের দিকে তাকাবার কেউ নেই। আর বলা কওয়া করে যদি দয়া টানতেই পারো তাদের,
তো কি ব্যবস্থা করবেন শুনি? ফটিক ঢোক গিলিয়া দ্বিধাকম্পিত স্বরে কহিল, দিদিমণি না আসা পর্যন্ত একটা সঠিক ব্যবস্থা হবে না বটে, তবে। বিমলা কহিল, কি তবে? মানে থাকবার ব্যবস্থা করা যাবে। কোথায়? মানে ওদের তো অনেকে নিজের বাড়ি রয়েছে শহরে, কারো বাড়িতে। বিমলা তাচ্ছিল্যের হাসি হাসিয়া কহিল, পাগল, আমাকে থাকতে দেবে কেন? তা কি দেয়? এবার দৃঢ় কণ্ঠে ফটিক কহিল, যদি না দেয় তো একটা বাড়ি ভাড়া করে আসব, সেখানে থাকবেন আপনি। বিমলা কহিল, একা থাকব নাকি? ঝিয়ের ব্যবস্থা করব, ওরাও দেখাশোনা করবেন, আমিও মাঝে মাঝে গিয়ে দেখে আসব। বিমলা মুখ টিপিয়া হাসিয়া কহিল, খরচ আসবে কোথা থেকে? ফটিক কহিল, সে আমি ব্যবস্থা করব। অন্ধকার রাত্রি, আকাশে অগণ্য তারা, ঝিরঝির করিয়া বাতাস বহিতেছে। কিছু দূরে একটা গাছের ডালে একটা রাত্রিচর পাখি মিহি ও মিষ্টি সুরে একটানা ডাকিয়া চলিয়াছে। ফটিক বিমলার মুখের দিকে চাহিল। রুক্ষ বিশৃঙ্খল চুলে ঘেরা সুন্দর মুখখানি বাসি ফুলের মতো মলিন শুষ্ক, সারা মুখের উপর উদ্বেগের ছায়া, চোখ দুটি বেদনা সংশয় ও নিঃসহায়তার নিরাশায় ম্লান, সারা সংসারের প্রতি গভীর বিতৃষ্ণায় অধরষ্ঠ দৃঢ় নিবদ্ধ। ফটিকের মনের মধ্যে একটি সম্পূর্ণ অপরিচিত অনুভূতি জাগিয়া উঠিল। সে ভুলিয়া গেল তাহার বয়স 20, বিমলার 25। শুধু এই কথাই মনে হইল যে সে পুরুষ, বিমলা নারী, নির্যাতিতা, নিঃসহায়া, একান্তভাবে তাহারই উপর নির্ভরশীলা। যে পুরুষ যুগ যুগ ধরিয়া নারীকে বিপদ হইতে বুক দিয়া আগলাইয়া রাখিয়াছে, অশেষ কষ্ট সহ্য করিয়া নারীর জন্য আহার্য ও পরিদেহ সংগ্রহ করিয়াছে, নারীর জন্য বাসা বাঁধিয়াছে, প্রাণ দিয়াছে, সেই পুরুষের সেই নবজাগ্রত চেতনা তাহার হৃদয়কে সবল, শক্তিমান, মনকে দ্বিধাহীন ও সংকল্পকে দৃঢ় করিল। অধিকন্তু এই অভিভাবকহীনা নারীর ভাবী অভিভাবকত্ব ও অবশ্যম্ভাবী অবাধ ও অকুণ্ঠ সাহচর্যের মাধুর্যে তাহার অন্তরাকাশে একটি রসঘন বাষ্পমণ্ডলের সৃষ্টি করিল এবং তাহাতে ক্ষণে ক্ষণে আবেশের মৃদু বিদ্যুৎ বিকাশ হইতে লাগিল। ফটিক দৃঢ় কণ্ঠে কহিল, আপনি কিছু ভাববেন না বৌদিদি, আমার উপর নির্ভর করুন। আপনাকে আপনার যোগ্য স্থানে প্রতিষ্ঠিত করে দিয়ে তবে আমার অন্য কাজ। বিমলা কহিল, তোমার মা, তোমার দিদি যদি বাধা দেয়, ভূপতি রায় অত্যাচার করে, তবে? ফটিক ভারী গলায় কহিল, সে ভাবনা আমার, যা আমি আমার কর্তব্য বলে স্থির করেছি। গাঁয়ের চৌকিদার দরজার বাহিরে চিৎকার করিয়া উঠিল, ইয়াদের দরজাটা খোলা কেনে গো? হ্যাঁ, ও মুখুজ্জে মশাই, মুখুজ্জে মশাই। চৌকিদার দরজায় ঢুকিয়া পড়িবার উপক্রম করিতেই বিমলা ভীত সন্ত্রস্ত চাপা গলায় কহিল, চলে এসো, চলে এসো আমার ঘরে। বিহ্বল ও বিভ্রান্ত ফটিককে একরকম ঠেলিয়া ঘরে ঢুকাইয়া লইয়া বিমলা দরজা বন্ধ করিয়া দিল। চৌকিদার উঠানে আসিয়া ডাকাডাকি আরম্ভ করিল, ও মুখুজ্জে মশাই। যা কালা মানুষ! ও গিন্নিমা, শুনছেন? মাতঙ্গিনী হাঁকিয়া কহিল, কে রে? চৌকিদার কহিল, আমি রঙ্গলাল। বার দরজাটা হাঁ করে খোলা ছিল যে, একবার বেরিয়ে আসুন দেখি। মাতঙ্গিনী অঘোরকে উঠাইতে লাগিল, ওগো শুনছ, একবারটা ওঠো না, রঙ্গলাল ডাকাডাকি করছে যে, বাইরের দরজাটা খোলা। অঘোর নিদ্রাজড়িত স্বরে প্রবল বিরক্তির সহিত কহিল, খোলা তো আমি কি করব, বন্ধ করে দিকে যা। মাতঙ্গিনী কহিল, ও বাবা রঙ্গলাল, আর কেউ উঠানে নেই তো? দেখ দিকি ভালো করে। রঙ্গলাল কহিল,
উঠোনে তো কাউকে দেখছি না বাবু, তবে ওই ঘরটায় কে সেঁধলো মনে হচ্ছে। মাতঙ্গিনী লম্প জ্বালিয়া বাহিরে আসিল, সভয়ে কহিল, কি বলছিস? ওই ঘরটাতে? ওটা যে বউয়ের ঘর রে, ওখানে কে সেঁধোবে আবার? তবে কি বউ বেরিয়েছিল? আয় তো দেখি। মাতঙ্গিনী বিমলার ঘরের দরজার সামনে আসিয়া হাঁক দিল, ও বৌমা, বৌমা। কোনো সাড়া নেই। রঙ্গলালের দিকে তাকাইয়া মাতঙ্গিনী কহিল, ঘুমুচ্ছে, ও কিছু না। বার দরজা বৌমা বন্ধ করতে ভুলে গেছিল বোধ হয়। রঙ্গলাল কহিল, তা কি জানি বাবু, মনে হলো আবঝা আবঝা কে যেন ঘরে ঢুকে গেল। তা এক কাজ করুন, আপনি শিকলটা দিয়ে দেন, পাড়ার সবাইকে ডেকে আনছি আমি। মাতঙ্গিনী শিকল তুলিয়া দিল। রঙ্গলাল বাহির হইয়া গিয়া পাড়ায় হাঁকাহাঁকি শুরু করিল। ও মুখুজ্জে মশাই, শুনছেন? একবার উঠুন তো, অগর মুখুজ্জের ঘরে একটা লোক ঢুকেছে। ও চক্রবর্তী মশাই! এদিকে দরজার কাছে মুখ আনিয়া চাপা গলায় ডাক দিতে লাগিল মাতঙ্গিনী, বৌমা, ও বৌমা, শুনছ? বিমলা অনেক পরে জবাব দিল, কি বলছেন? মাতঙ্গিনী কহিল, দরজাটা খোলো দেখি। কেন? বাইরের দরজা খোলা ছিল, রঙ্গলাল চৌকিদার বলছে তোমার ঘরে লোক ঢুকতে দেখেছে। বিমলা কহিল, বাজে কথা, আপনি শোনগে। মাতঙ্গিনী কহিল, দরজাটা একবার খোলোই না। বিমলা বিরক্তির স্বরে কহিল, আমি উঠতে পারছি না, আপনি বাইরের দরজাটা বন্ধ করে শোনগে যান। মাতঙ্গিনী বলিতে লাগিল, ও বউ, ভালো কথা বলছি শোনো, রঙ্গলাল লোক ডাকতে গেছে। যদি সত্যি কেউ ঘরে থাকে তো এই সময় বার করে দাও, সবাই এসে পড়লে কাল আর গায়ে মুখ দেখানো যাবে না। তোমার হাতে কেউ জল গ্রহণ পর্যন্ত করবে না। শুনছ? ও বৌমা, ভালো কথা বলছি, শোনো। দরজা খুলিয়া দিল বিমলা। মাতঙ্গিনী ঘরে ঢুকিয়া ডিবার আলোকে ফটিককে দেখিয়া বিস্ময়ের স্বরে কহিল, ছোঁড়া তুই? তোর এই কাণ্ড! রাত দুপুরে বামুনের বিধবার ঘরে ঢুকেছিস? সর্বাঙ্গে কুট হবে যে রে ছোঁড়া, রক্ত উঠে মরবি যে, মর মর তুই। আর হ্যাঁ বৌমা, আর এই মুখে এত সতীপনা করো, আর এই উঠতি বয়সের ছোঁড়াটাকে নিয়ে এই কাণ্ড! লজ্জা করে না তোমার? বামুনের ঘরের বিধবা তুমি, বাড়িতে বসে বেশ্যাবৃত্তি! ছি ছি, মুখেই শুধু তোমার তেজ, ভেতরে ভেতরে নরককুণ্ডু। লজ্জায় ভয়ে ফটিকের মুখ পাংশুবর্ণ হইয়া উঠিয়াছিল। শুষ্ক কণ্ঠে কহিল, বৌদিদির জন্যে খাবার এনেছিলাম। কই দেখি? বলিয়া ঠোঙাটা বিমলার হাত হইতে ছিনাইয়া লইয়া মাতঙ্গিনী কহিল, ঘরে খিল দিয়ে খাবার খাওয়াচ্ছিলি, হারামজাদা বজ্জাত! কায়েতের বাচ্চা হয়ে খাবার খাইয়ে বামুনের মেয়ের সর্বনাশ করছিস। হাত বাড়াইয়া কহিল, বেরো ঘর থেকে, যদি কোনো দিন আর এখানে পা দিস তো তোকে মা কালীর দিব্যি, তোর মায়ের দিব্যি। দম লইয়া কহিল, তোর যে দিদির বয়সী রে ছোঁড়া, এত কষ্ট করে এত দূর না এসে ঘরে ডবকা ছুরি বিধবার বোনটার কাছে রাত কাটালেই পারতিস। ডান পিঠে বজ্জাত! বেরো বেরো, কাল যাব তোর মায়ের কাছে, যে তোর ছেড়াদ্দ বেঁটে আসবো। খাবারের ঠোঙাটা উঠানে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, নিয়ে যা তোর খাবার, তোর মা বোনকে খাওয়াগে যা, ছোট লোকের কুকুর! আর এ দরজায় দেখি তো চেলা কাঠ দিয়ে পা খোঁড়া করে দেবো। ফটিক নতমস্তকে বাহির হইয়া গেল। বিমলা পাষাণ মূর্তির মতো দাঁড়াইয়াছিল, মুখ জবা ফুলের মতো টকটকে লাল, চোখ দুইটা যেন জ্বলিতেছে। মাতঙ্গিনী ঘাড় নাড়িয়া কহিল, যা ভেবেছিলাম তাই? বামুনের বিধবা হয়ে একটা কায়েত ছোঁড়ার সঙ্গে এই কাণ্ড! ওদিকে ভূপতি রায় মনিব, গাঁয়ের রাজা, কি না কি বলেছে, তার জন্যে এত গড়গড়ানি? বিমলা ধীর ও স্পষ্টভাবে কহিল,
ও আমাকে খাবার দিতে এসেছিল। মাতঙ্গিনী ব্যঙ্গ বিকৃত কণ্ঠে কহিল, খাবার দিতে এসেছিল? কেন রাত দুপুরে খাবার দিতে আসে? কে তোমার ও? বিমলা কহিল, আমার ভাইয়ের চেয়ে বেশি। আপনার মতো তো ও পাষাণ নয়, নেমক হারাম নয়। দুই হাত নাড়িয়া মাতঙ্গিনী কহিল, ভাই, সব বুঝি গো, সব বুঝি। ঘাসে মুখ দিয়ে চড়ি না আমি, তোমাকে বুঝতে আমার বাকি নেই। রাস্তায় অনেক লোকের কণ্ঠস্বর কানে আসিল। মাতঙ্গিনী কহিল, বক্তিমে থামিয়ে দরজা বন্ধ করে খিল দাও। বার থেকে শেকল তুলে দিচ্ছি আমি, এক ডাকে সাড়া দিও না। বাহিরে আসিয়া দরজা টানিয়া বন্ধ করিবার উপক্রম করিয়াই থামিয়া কহিল, আজকের মতো তোমার মুখ রাখছি আমি, কিন্তু কালই যে বাবুর হাতে পায়ে ধরে কাজে ভর্তি হও, না হলে হাটে হাঁড়ি ভেঙে দেব, আর ভূপতিকে বলে কুলোর বাতাস দিয়ে গাঁ থেকে তাড়াবার ব্যবস্থা করব। দরজাটা বন্ধ করিয়া শিকল তুলিয়া দিয়া মাতঙ্গিনী উঠানে আসিল। উঠানের একধারে খাবারের ঠোঙাটা পড়িয়াছিল, সেইটা কুড়াইয়া লইয়া নিজের ঘরে ঢুকিয়া পড়িল। রঙ্গলালের চিৎকার শোনা গেল, ওদিকে কে যাচ্ছ হে? দাঁড়াও না, আবার যায়। উদ্দিষ্ট ব্যক্তি বোধ হয় দ্রুতপদে রাস্তার বাঁকে অদৃশ্য হইয়া গেল। রঙ্গলাল সক্ষোভে কহিল, বার করে দিলে গিন্নি? দেখলেন স্বর আছে ভেতরে ভেতরে, তবে আর যে কি হবে। সকলে আসিয়া উঠোনে দাঁড়াইল। মাতঙ্গিনী নিজের ঘরের দরজায় দাঁড়াইলেন। রঙ্গলাল তাহাকে কহিল, বার করে দিলেন? মাতঙ্গিনী একেবারে আকাশ হইতে পড়িল। দুই চোখ চড়াইয়া কহিল, উ কি কথা রে? কাকে বার করে দিলাম? সেই থেকে গাছের মতো ঠায় দাঁড়িয়ে আছি আর ঠক ঠক করে কাঁপছি। পাড়ার ২-৪ প্রৌঢ়, জন ২ প্রৌঢ়া বিধবা ও জন কয়েক ছোকরা আসিয়াছিল। পুরুষদের কি যুবা কি প্রৌঢ়, সকলেরই শরীর জীর্ণ শীর্ণ। রাত দুপুরে বিছানা ছাড়িয়া উঠিয়া আসার মতো উৎসাহ নাই, সামর্থ্যও নাই। নেহাত অত্যন্ত কৌতুকজনক একটা ব্যাপার সচক্ষে দেখিতে পাইবে বলিয়া আসিয়াছে। মহেন্দ্র মুখুজ্জে কহিল, চলো চলো, দরজাটা খোলা যাক। মাতঙ্গিনী সর্বসমক্ষে শিকল খুলিয়া ডাক দিল, ও বৌমা। বিমলার সাড়া মিলিল না। সকলে মিলিয়া হাঁকাহাঁকি ডাকাডাকি করিতেই বিমলা দরজা খুলিয়া দিল। সকলে হুড়মুড় করিয়া ঘরে ঢুকিল। ঘরখানি ছোট, একেবারে খালি। এক পাশে মেঝের উপর বিমলার শয্যা, ছেঁড়া মাদুর ও মলিন বালিশ। এক কোণে একটা দড়িতে বিমলার আধময়লা কাপড় ও গামছা ঝুলিতেছে। নিচেই একটা তোরঙ্গ, আর এক কোণ ঘেঁষিয়া মাথায় দীর্ঘ ঘোমটা টানিয়া বিমলা নত মস্তকে দাঁড়াইয়া আছে। সকলে পরস্পরের মুখের দিকে তাকাইতে লাগিল। ২-১ মুখ টিপিয়া হাসিল। মাতঙ্গিনী অনুযোগের স্বরে কহিল, কই রে লোক, মিথ্যে সবাইকে উঠিয়ে এনে কষ্ট দিলি রঙ্গলাল? রঙ্গলাল মুখ ও হাত নাড়িয়া কহিল, মিথ্যে কি রকম? আমি নিজের চোখে লোক ঢুকতে দেখেছি এই ঘরে। তাছাড়া এনাদেরও তো দেখিয়েছি, একটা লোক এই দিক থেকে ছুটে চলে গেল। মাতঙ্গিনী কহিল, রাস্তা দিয়ে কে কোথায় গেল তাতে আমাদের কি? আপনাদের বাইরের দরজা খোলা ছিল, তা তো আপনি দেখেছেন। তা দেখেছি বটে, তবে দরজা বন্ধ করতে ভুল হয়ে যায় কোনো কোনো দিন, তা বলে। মহেন্দ্র মুখুজ্জে কহিল, দেখো বৌঠান, এ বড় গোলমেলে কথা। দরজা তোমার খোলা ছিল, একটা লোককে এদিক থেকে পালিয়ে যেতে আমরা দেখেছি। গরম পিটনে কায়েতদের ফটকের মতোই মনে হলো। ফটকে তো হামেশা তোমাদের বাড়িতে আসে। তোমাদের বউয়ের সঙ্গে নাকি খুব ভাব ওর। ওরই পরামর্শে নাকি তোমার বউ বাবুদের বাড়ির কাজ ছেড়ে দিয়েছে, ওর সঙ্গে নাকি। মাতঙ্গিনী বাধা দিয়া কহিল, সব মিথ্যে কথা। ফটকে সাধনের কাছে পড়তো কি না
তাই বউকে দিদির মতো ভক্তি ছেদ্দা করে, আসে যায়, গপ্পসপ্প করে, হামেশা নয় মাঝে মাঝে। তা বলে রাত দুপুরে আসবে নাকি? বাবুদের বাড়ির কাজ তো বউ ছাড়েনি, শরীরে অসুখ ছিল তাই যায়নি, কাল না হয় পরশু থেকে যাবে। একজন কহিল, ওসব কথা কাটাকাটি ছেড়ে দেন মহেন্দ্র কাকা, পাড়ায় বসে যদি এসব কাজ চলে তো ভারী ফ্যাসাদের কথা। মাতঙ্গিনী চোখ মুখ ঘুরাইয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল, কি কাজ রে? এতক্ষণ শুনলেন সমাপ্তি উপন্যাসটির প্রথম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।